আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো আমি ওই যে আজকে যে জিনিসগুলো মূলত আলোচনা করব সেটা হচ্ছে যে আপ টু সেকেন্ড ল পর্যন্ত যা বাকিটা কি আছে আর কি সেই জিনিসগুলো নিয়ে আজকে মূলত কথাবার্তাগুলো হবে। তাতে যে জিনিসটা আমাদের মেন যে জায়গাটা দিয়ে আমাদের এমপ্যাসি স্টার্ট করতে হবে আজকে সেটা হচ্ছে গিভস হেলমোজ রিলেশন। সেটা আমাদের বাকি ছিল আর কি, সেটা আমরা করব। তারপরে যা পড়েছি সেই সঙ্গে মানে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এটা ওটা জিনিসপত্র নিয়ে আজকে কথাবার্তা হবে আর কি। তো আজকে আমি মূলত যে জায়গা দিয়ে স্টার্টটা করছি আর কি, topics to be discussed, gives Helmholtz equation। এইটাই আজকে আমরা প্রথমে আলোচনা করে নিই। হ্যাঁ, তারপরে আমি ওই যা হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, যা যা ডাউট ছিল সেগুলোকে ক্লিয়ার করে নেব। আচ্ছা, আর এমনি গিভস হেলমোজ ইকুয়েশন কি বলে? গিভস হেলমোজ ইকুয়েশন যেটা বলে যে মানে মূলত ভেরিয়েশন অফ ফ্রি এনার্জি অফ এ রিয়াকশন অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার। আর ভেরিয়েশন অফ ফ্রি এনার্জিটা গিভস ফ্রি এনার্জি হতে পারে, হেলমোজ ফ্রি এনার্জি হতে পারে। একবার লিখেছি ভেরিয়েশন অফ ফ্রি এনার্জি অফ এ রিয়াকশন অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার। এইটা নিয়ে যে আলোচনাটা হবে সেটাই বেসিক্যালি গিভস হেলমোজ ইকুয়েশন। আচ্ছা, আমরা একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য যে গিভস এনার্জি বা হেলমোজ এনার্জি সেইটা টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কেমন করে ভ্যারি করছে এটা বোঝার আগে একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে হেলমোজ এনার্জি এবং গিভস এনার্জি কেমন করে টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করছে সেটা প্রথমে দেখবো। তার ওটাই যদি একটা রিয়াকশন কন্ডিশন আমি অ্যাপ্লাই করি তাহলে কেমন টাইপের ইকুয়েশন গুলো দেখতে হবে সেটা আমাদের দেখতে হবে আর কি। তো আমাদের শুরু করছি একটা মানে ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে। ধরো মানে বাই ডেফিনেশন তো গিভস এনার্জি জিটাকে তুমি লেখো এইচ মাইনাস টিএস, এটা একটা লেখো। আর একটা জিনিস আমরা আগের দিন করেছিলাম ফ্রম দা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, dg equal to মাইনাস এসডিটি প্লাস ভিডিপি। এটা আচ্ছা, এবারে এইখানে দেখো এই যে ইকুয়েশনটায় এই যে ডিজি ইকাল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি আছে, জয়েন করলে তাকে জয়েন করি। হ্যাঁ, দেখো ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডিজি ইকাল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি। তো এইখান থেকে দেখো তুমি যদি এই ইকুয়েশনটাকে টি দিয়ে ভাগ করো আর ডিটি দিয়ে ভাগ করো, তার সঙ্গে সঙ্গে প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে তা কি বেরোয়? মাইনাস এস বেরোয়, তাই না? আমি ডিটি দিয়ে ভাগ করলাম, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে, তাহলে ডেল জি বাই ডেল টের কনস্ট্যান্ট মাইনাস এস হলো। অর দেখো যদি এটাকে টি ইন্টু ডেল জি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পিটাকে করি, সেটা কত বেরোয়? মাইনাস পি এস বেরোয়। আর এবারে এইটা যদি এক নম্বর ইকুয়েশন হয় আর এটা কিন্তু মূলত দু নম্বর ইকুয়েশন হয়, তাহলে এক নম্বর ইকুয়েশনে মাইনাস পি এসটা কত? না জি মাইনাস এইচ। জি মাইনাস এইচ হলো কোথা থেকে? না ফ্রম ইকুয়েশন ওয়ান থেকে তুমি এটা পেলে। তাহলে এখান থেকে দেখো লিখে ফেলতে পারলে জি ইকুয়াল টু এইচ প্লাস টি ইন্টু ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তা এই এরকম একটা রিলেশন আমি পেলাম।
এটা এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে লিখছি, কিন্তু মূলত যে জিনিসটা আমরা করেছি দেখো না, অ্যাকচুয়ালি গিবস এনার্জি টেম্পারেচার ভেরিয়েশনটা দেখেছি আর কনস্ট্যান্ট প্রেশার, এবং সেটা পিওর সাবস্টেন্সের জন্য জি ইকুয়াল টু এইচ প্লাস টি ডেল জি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, এটা তোমার বেরোলো। আচ্ছা, এবারে দেখো তুমি এই যে ইকুয়েশনটাকে আরো দু তিন রকম ভাবে তুমি করতে পারো, মানে আরো দু রকম ভাবে অন্তত আমি করব। মানে এখানে একদম সরাসরি গিবস এনার্জিটাকে তুমি টেম্পারেচারের রেসপেক্টে, মানে গিবস এনার্জি টেম্পারেচার ভেরিয়েশনটা সরাসরি দেখছো। আর আরেকটা যেটা করতে পারে, জি বাই টি বলে একটা টার্ম, তার টেম্পারেচার ভেরিয়েশনটাও দেখা যেতে পারতো। দেখো যে যেহেতু জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস, তুমি জি বাই টিটাকে কি লিখতে পারো, এইচ বাই টি মাইনাস এস, এইটা। এবারে দেখো এটাকে যদি তুমি ডেল জি বাই টি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি করো, অর্থাৎ জিনিসটাকে তুমি ডিফারেন্সিয়েট করছো অ্যাজ এ ফাংশন অফ, ডিফারেন্সিয়েট করছো উইথ রেসপেক্ট টু টেম্পারেচার কিপিং প্রেসার অ্যাজ কনস্ট্যান্ট, এটা কি হবে, এটা হবে ডেল ডেল টি অফ এইচ বাই টি আর কনস্ট্যান্ট প্রেসার হলো মাইনাস ডেল এস বাই ডেল টি আর কনস্ট্যান্ট প্রেসার হলো। তো দেখো তাহলে টিটাকে কনস্ট্যান্ট রেখে দিলে ডেল এইচ বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি একবার হবে, মাইনাস এইচ বাই টি স্কোয়ার হবে, মাইনাস ডেল এস বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি হবে। আর এইটা তো সিপি বাই টি মাইনাস এইচ বাই টি স্কোয়ার, আর এটাও হচ্ছে সিপি বাই টি। ডেল এস বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি সিপি বাই টি, তুমি যখন অলরেডি তুমি করেছো দেখবে সেখানে ডি এর সমান সিপি বাই পি ইন্টু ডিটি, মনে আছে? তাহলে ডেল এস বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি হচ্ছে সিপি বাই টি, আর ডেল এইচ বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি সেটা হচ্ছে সিপি, তাহলে সিপি বাই, তাহলে যেটা কেটে চলে গেল, কেটে কি হচ্ছে, এটা মাইনাস এইচ বাই টি স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো আর একটা তুমি ইম্পর্টেন্ট রিলেশন পেলে, ডেল জি বাই টি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, এটা হয়ে গেল এরকম দেখতে মাইনাস এইচ বাই টি স্কোয়ার। এটা আর একটা ইম্পর্টেন্ট রিলেশন, ধরে নাও এটা তোমার 4 নম্বর ইকুয়েশন, এটা। আচ্ছা, আবার দেখো এগেন, দেখো তুমি যদি ডেল জি বাই টি বাই ডেল ওয়ান বাই টি আর কনস্ট্যান্ট প্রেসার বের করতে চাও, তুমি দেখো এটাকে এইভাবে লিখতে পারো কিনা, ডেল জি বাই টি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি ইন্টু ডেল টি বাই ডেল ওয়ান বাই টি আর কনস্ট্যান্ট পি, এইভাবে লিখলে। আচ্ছা, এবার ডেল জি বাই টি বাই ডেল টি এটা হচ্ছে মাইনাস এইচ বাই টি স্কোয়ার ইন্টু এইটাকে ডেল ওয়ান বাই টি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি আমি লিখলাম, এইটা। আচ্ছা, এবার তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, মাইনাস এইচ বাই টি স্কোয়ার, আর এটা কত হয়, মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, এটা। মানে ওয়ান বাই টি কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার হয়ে যায়, তাহলে টি স্কোয়ার মাইনাস মাইনাস কেটে চলে গেল, তাহলে এইচ হলো। তার মানে কি হলো দেখো, ডেল জি বাই টি বাই ডেল ওয়ান বাই টি আর কনস্ট্যান্ট পি, এইটা তুমি পেলে কি না, এইচ এর সঙ্গে সমান হলো। এইটা হচ্ছে ইকুয়েশন 5। তো দেখো ইকুয়েশন 3, 4 এবং 5, এই তিনটে ইকুয়েশনই বেসিক্যালি হচ্ছে ভেরিয়েশন অফ গিবস এনার্জি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার বোঝাচ্ছে। হ্যাঁ, তিনটেই কিন্তু মানে তিনটের যে কোনো একটাকেই তুমি ভাবতে পারো। মানে এই, মানে একটা ইকুয়েশন থেকে আর একটা ইকুয়েশনে তুমি কিন্তু চাইলেই চলে যেতে পারো, আমি এবং সেটা গেছিও এখানে আর কি। হ্যাঁ, তাহলে এই যে তিনটে রিলেশন তুমি পেলে, এই তিনটে রিলেশন তোমাকে আলাদা করে মাথায় রাখার দরকার আছে, যে জিটা হচ্ছে এইচ প্লাস টি ডেল জি বাই ডেল টি এর কনস্ট্যান্ট কি, ডেল জি বাই টি বাই ডেল টি এর কনস্ট্যান্ট পি কত মাইনাস এইচ বাই টি স্কোয়ার, আর ডেল জি বাই টি বাই ডেল ওয়ান বাই টি এর কনস্ট্যান্ট পি ইকুয়াল টু এইচ, এটা। আর এইখানে যেটা হলো, তুমি অ্যাবসলিউট গিবস এনার্জি তার টেম্পারেচার ভেরিয়েশনটাকে দেখলে। এবারে আমি যদি কোনো একটা পার্টিকুলার রিয়াকশন নিয়ে মাথা ঘামাই আর কি, মানে এখানে যেটা হচ্ছে যে ইকুয়েশন 1, ইকুয়েশন 3, 4 and 5, 3, 4 and 5 give the variation of
absolute G as a function of temperature at constant pressure. দেখো এই তিনটে ইকুয়েশন যে করলাম কোনো অসুবিধা নাই তো? না স্যার। খুব সহজ ব্যাপার। হ্যাঁ, আচ্ছা এবার আমি চলে আসছি কয়েকটা রিয়াকশনের ক্ষেত্রে। লেট আস নাও কনসিডার এ রিয়াকশন। আমি এখন একটা রিয়াকশন নিয়ে মাথা ঘামাচ্ছি। ধরো খুব সহজে এইভাবে ভাবছি ব্যাপার থেকে, আমি অত কিছু করছি না। রিয়াকশন থেকে ধরো তোমার প্রোডাক্টে যাচ্ছি, রিয়াকশন থেকে প্রোডাক্ট। তা এই রিয়াকশন থেকে প্রোডাক্টে যখন যাচ্ছ তোমার তাহলে কি খেয়াল করে দেখো যে তুমি ডেল্টা জি যেটা বা gives me energy change for the reaction আর চেঞ্জ ইন gives me energy for the reaction দেখতে চাইছি। আচ্ছা ডেল্টা জি যদি আমি বলি এটা কি হবে না, প্রোডাক্টের gives me energy মাইনাস রিয়াক্ট্যান্টের gives me energy, তাই তো? তখন সময় gives me energy একটা স্টেট প্রপার্টি, সেখানে যে কোনো একটা রিয়াকশনের জন্য চেঞ্জটা ওই ফাইনাল মাইনাস ইনিশিয়াল অর্থাৎ প্রোডাক্ট মাইনাস রিয়াক্টর তুমি এইরকম ভাবে লিখবে। আচ্ছা এবার জি বাই ডেফিনেশন কত, এইচ মাইনাস টি এস, তো এই তাহলে এইচ মাইনাস টি এস, তাহলে এইখানে এইচটা হচ্ছে তোমার প্রোডাক্টের আর এসটা তোমার প্রোডাক্টের জন্য, আর রিয়াক্ট্যান্টের জন্য তুমি একই রকম ভাবে এইচ রিয়াক্ট্যান্টের জন্য মাইনাস টি ইন্টু এস রিয়াক্ট্যান্টের জন্য। আচ্ছা তুমি এইখানে কেন ধরে নিচ্ছ যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুজনেই একই টেম্পারেচার আছে, এটা সবসময় মানে মোস্ট অফ দ্য কেসে হয়। যদি কখনো না হয় তাহলে এইখানে প্রোডাক্টের একটা আলাদা টেম্পারেচার লিখতে হবে, রিয়াক্ট্যান্টের তোমাকে আলাদা টেম্পারেচার লিখতে হবে। এখানে যেটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউমিং reactants and products are at the same temperature. এইটাকে তুমি তাহলে এবারে লেখো, ধরো এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়াক্ট্যান্ট, এইটা একটা লিখলাম। আচ্ছা মাইনাস টিটাকে কমন নিয়ে নিলে এস প্রোডাক্ট মাইনাস এস প্রোডাক্ট মাইনাস এস রিয়াক্ট্যান্ট, এটা তো দেখো এবারে এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়াক্ট্যান্ট সেটা হচ্ছে তোমার ডেল্টা এইচ ফর দ্য রিয়াকশন, মাইনাস টি এস প্রোডাক্ট মাইনাস এই রিয়াক্ট্যান্ট সেটা হচ্ছে তোমার ডেল্টা এস। তারপরে দেখো তুমি ডেল্টা জিটাকে কিন্তু তুমি চাইলে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এইভাবে লিখতে পারবে, কখন না যখন তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে। তাহলে যেমন তুমি বাই ডেফিনেশন জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস লিখলে কোনো একটা রিয়াকশনের জন্য ঠিক একই রকম ভাবে ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এইরকম ভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে? এই যে কথা। আচ্ছা এবার শুধু তাই না, আবার দেখো ধরো তুমি যদি এগেন ডি অফ ডেল্টা জি যদি তুমি বলো, ডি অফ ডেল্টা জি, তাহলে ডি অফ কি হবে, জি অফ প্রোডাক্ট মাইনাস জি অফ রিয়াক্ট্যান্ট, এটা তাহলে ডি জি প্রোডাক্ট মাইনাস ডি জি রিয়াক্ট্যান্ট হলো। আচ্ছা এবারে কোনো একটা পিওর সাবস্টেন্সের জন্য ডিজিটা কি হয়, ডিজি হচ্ছে মাইনাস এস ডিটি প্লাস ভি ডিপি, তো মাইনাস এস ডিটি প্লাস ভি ডিপি এইটা। সেখান থেকে দেখো তুমি যদি
এক সেকেন্ড। হুম, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে প্রোডাক্টের জন্য, এটা হচ্ছে প্রোডাক্টের জন্য, এটা প্রোডাক্টের জন্য মাইনাস মাইনাস এসডিটি প্লাস ভিডিপি, এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের জন্য, রিয়াক্ট্যান্টের জন্য কি হলো দেখো, মাইনাস এস অফ প্রোডাক্ট মাইনাস এস অফ রিয়াক্ট্যান্ট ইন্টু ডিটি হলো, প্লাস ভি অফ প্রোডাক্ট মাইনাস ভি অফ রিয়াক্ট্যান্ট ইন্টু ডিপি হলো। এটা তুমি লিখতে পারছো মাইনাস ডেল্টা এস ডিটি প্লাস ডেল্টা ভি ডিপি। দেখো ডি অফ ডেল্টা জিটাকে তুমি আবার এইরকম ভাবে লিখতে পারো, যেমন ডিজি সমান মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি যদি হয়, তাহলে ডি অফ ডেল্টা জি সমান মাইনাস ডেল্টা এস ডিটি প্লাস ডেল্টা ভি ডিপি, এইরকম ভাবে তুমি লিখতে পারবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যেগুলো এক্সটেন্সিভ প্রপার্টি, এই এক্সটেন্সিভ প্রপার্টি গুলো জাস্ট যেটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে ছিল সেগুলো জাস্ট তার আগে একটা ডেল্টা বসে গেছে। যেমন আমি যখন একদম শুরু যেটা করেছিলাম, দেখো জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস আর ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি, আর এখানে ঠিক তার করেসপন্ডিং জিনিসটা কি হলো, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস আর ডি অফ ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ডেল্টা এস ডিটি প্লাস ডেল্টা ভি ডিপি। ঠিক আছে, বোঝা গেছে? এবারে দেখো তাহলে, এবার এই যে ইকুয়েশনটা তুমি পেয়েছো, এখান থেকে তুমি খেয়াল করে দেখো, তাহলে আমি যেটা পরে রিয়াকশন যদি এটা লিখতে পারি, তাহলে নাও ডিভাইডিং বোথ সাইডস, ইকুয়েশনগুলোর নাম দেওয়া দরকার ছিল। 5 এটা 6 ধরো, এটা ধরো 7। নাও ডিভাইডিং বোথ সাইড বাই ডিটি কিপিং প্রেসার এট কনস্ট্যান্ট, তুমি কি পাবে, ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস ডেল্টা এস হলো। এটা এই ইকুয়েশন থেকে ডিভাইডিং বোথ সাইডস অফ ইকুয়েশন 7 বাই ডিটি কিপিং পি অ্যাজ কনস্ট্যান্ট, ডেল্টা জি বাই ডেল্টা টি এর কনস্ট্যান্ট পি হচ্ছে মাইনাস ডেল্টা এস হয়ে গেল। আর এবারে তুমি এখান থেকে টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট পি কত হচ্ছে, মাইনাস টি ইন্টু ডেল্টা এস হলো। আবার ফ্রম ইকুয়েশন 6 তুমি কি পাবে, মাইনাস টি ডেল্টা এস হচ্ছে ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ হলো, এখান থেকে এই যে মাইনাস টি ডেল্টা এস হচ্ছে ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ হলো, এটা একদিকে পাঠিয়ে দাও। অর ডেল্টা জি সমান হয়ে গেল ডেল্টা এইচ প্লাস টি ইন্টু ডেল্টা জি বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট টি। এইটা একটা ইকুয়েশন পেলে, এই ইকুয়েশনটা হচ্ছে তোমার ধরো 8 নম্বর ইকুয়েশন। তাহলে যেটা জি ইকুয়াল টু এইচ প্লাস টি ডেল জি বাই ডেল্টা কনস্ট্যান্ট পি ছিল, এখন একটা রিয়াকশনের জন্য ওই একই রকম একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এইচ প্লাস টি ডেল্টা জি বাই ডেল্টা টি কনস্ট্যান্ট পি। ঠিক একই রকম করে, যেহেতু ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ডেল্টা জি বাই টি হয়ে যাচ্ছে কত, ডেল্টা এইচ বাই টি মাইনাস ডেল্টা এস ডেল্টা জি বাই টি বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি, সেটা হয়ে যাচ্ছে তোমার 1 বাই টি ডেল্টা এইচ বাই ডেল্টা টি at constant p মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার মাইনাস আবার ডেল্টা এস বাই ডেল্টা টি at constant p। এইটা হচ্ছে ডেল্টা সিপি বাই টি, এটা মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার, আবার এটা মাইনাস ডেল্টা সিপি বাই টি। এই দুটো কেটে চলে গেল, তাহলে এখান থেকে ডেল্টা জি বাই টি বাই ডেল টি at constant p, সেটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার। একটা ইকুয়েশন হলো, এটা ধরেন 9 নম্বর ইকুয়েশন। এগেন ডেল
ডেল্টা জি বাই টি বাই ডেল 1/t আর কনস্ট্যান্ট পি যখন তুমি করছো, এটাকে তুমি লিখলে ডেল্টা জি বাই টি বাই ডেল টি at constant p into del t by del 1/t at constant p, এটা হয়ে গেল মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার 1/del 1/t by del t at constant p মাইনাস ডেল্টা এইচ বাই টি স্কোয়ার, আর এখানে নিচে এলো কে মাইনাস 1/t স্কোয়ার, আবার দেখো এটা ডেল্টা এইচ হয়ে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে ডেল্টা এইচ হয়ে গেল। তার মানে ডেল্টা জি বাই টি বাই ডেল 1/t আর কনস্ট্যান্ট পি। তাহলে এই যে তোমার ইকুয়েশন 8, 9 আর এটা যদি 10 বলো, তাহলে ইকুয়েশন 8, 9, 10 তারা হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ দ্য গিবস-হেলমজ রিলেশন। মানে এখানে 8, 9, 10 তিনজনেই কিন্তু গিবস-হেলমজ রিলেশন। হ্যাঁ, ইকুয়েশন 8, 9 and 10 are different forms of Gibbs-Helmholtz equation that gives the variation of Gibbs free energy of a reaction as a function of temperature. যদি তোমাকে গিবস হেলমোজ ইকুয়েশন ডিরাইভ করতে বলে, ডিরাইভ দ্য গিবস হেলমোজ ইকুয়েশন, তাহলে তোমাকে কিন্তু এই 9, 10, 11 তিনটে ইকুয়েশনই করে দিতে হবে। মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা করলেই হয়তো হয়ে যাওয়া উচিত, আমি তো সেটাই পছন্দ করি, কিন্তু অ্যাকচুয়ালি ওই মানে আননেসেসারি 3 নম্বর করে দিয়ে দেয়, তো 3 নম্বরে যদি তুমি যে কোনো একটা ইকুয়েশন করে দাও ঠিক লোকের পোষায় না। হ্যাঁ, সেজন্য তোমার অ্যাকচুয়ালি যেটা করা উচিত যে একদমই এইখান থেকে তুমি শুরু করবে, কোনো একটা গিভেন রিয়াকশনের জন্য তুমি শুরু করবে, শুরু করে তোমার ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস দেখাবে, ডি অফ ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস ডেল্টা এস ডিটি প্লাস ডেল্টা ভিটিপি তুমি দেখাবে, সেইখান থেকে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর তিনটে ইকুয়েশনই করে দেবে। ঠিক আছে, এবং বলে দেবে 8, 9, 10 তিনজনই হচ্ছে তোমার গিবস-হেলমজ ইকুয়েশন। মানে অনেকেই আছে মানে পার্টিকুলার নতুন যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, তাদের হয়তো মানে তাদের আসলে লেখাপড়া নিয়ে তারা খুব কম ভাবে, বুঝলে তো? এই কম ভাবার জন্য যেটা হয় যে ঠিক আছে, তার মাস্টারমশাই হয়তো বলেছিল যে গিবস-হেলমজ ইকুয়েশন মানে যে ফাইনাল ইকুয়েশনটা, এইটা সে খুঁজতে চায়। এটা খুঁজে না পেলেই তুমি হয়তো ধরো এই 8 নম্বর ইকুয়েশনটা করে দিয়েছো, 8 নম্বর ইকুয়েশনটা গিবস-হেলমজ ইকুয়েশন, তাহলে এইটুকু করে দিলেই তো চলে। 9 নম্বর 10 নম্বর করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই নতুন পার্টিকুলারলি মাস্টারমশাই যারা, তাদের ওই মানে এখন তো ধরো অফলাইন পরীক্ষা টরীক্ষা হয়নি, বা মানে খাতা দেখাটা হেড এক্সামিনার বা সবাইয়ের প্রেজেন্সে একসাথে হয়নি, কিন্তু তারা ঠিক মানে পরিপক্ক হয়নি। পরিপক্ক না হওয়ার জন্য ওই সে শুধু ওই 10 নম্বর ইকুয়েশনটাকে খোঁজার চেষ্টা করে, 10 নম্বর ইকুয়েশন না পেলে তোমাকে শূন্য দিয়ে দিল। অথচ একদমই সেটা ঠিক না, যে কোনো একটা ইকুয়েশন করলেই সেটা গিবস-হেলমজ ইকুয়েশন হয়ে যায়। ওই জন্য তুমি ভাই ওই আমি মজা করে বলি আর কি, যে মাঝে মাঝে হনুমান হতে শিখবে, বুঝলে? হনুমান হওয়া মানে জানো কি রে আরিশা? হনুমান হওয়া মানে জানিস? কার মানে স্যার? হনুমান, হনুমান। আর রামের ভক্ত রে, বীর হনুমান, নাম শুনেছিস? ও আচ্ছা, হনুমান। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ, মানে আমি বলি যে মাঝে মাঝে না স্টুডেন্টদের হনুমান হতে হয়, ঠিক আছে? ও আচ্ছা। মাঝে মাঝে গাধা হতে হয়। হ্যাঁ, মানে কখন হনুমান কখন গাধা হতে হয় জানিস? না স্যার। আচ্ছা, হনুমানের তো অনেক দোষ গুণ আছে। তো হনুমানের একটা দোষ, যেটাকে লোকে গুণ বলে, সেটা হচ্ছে এই যে যখন হচ্ছে ওই মেঘনাদ বা ইন্দ্রজিৎ তার ওই থাপ্পড় খেয়ে যখন লক্ষণের আধমারা হয়ে গেছিল, লক্ষণ আধমারা হয়ে গেছিল তো, না মরে গেছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার। জানিস তো তখন কি করে বাঁচানো হয়েছিল লক্ষণকে? ওই যে সঞ্জীবনী বুটি দিয়ে। হ্যাঁ,
বিশল্যকরণী আনতে হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বিশল্যকরণী কোথা থেকে আনতে গিয়েছিল? একটা পর্বত থেকে আনতে গিয়েছিল না? হ্যাঁ স্যার। কি কি বলছিস? কে কি বলছিস? গন্ধমাদন গন্ধর্মাদন পর্বত থেকে কি আনতে, বিশল্যকরণী আনতে গিয়েছিল, তাই তো? আর হ্যাঁ স্যার। আর জাতটা তো হনুমান, ও তো পুরো গাম্বাট, গায়ের যেটা সবকিছু করবে মনে করে। সে এবারে গিয়ে বার খেয়ে চলে গেছে, চলে গিয়ে বিশল্যকরণী চেনে না। তা তারপর কি করলো সে? পুরো পুরো পর্বতটা নিয়ে চলে এসছে। পুরো গায়ের জোরে পুরো পর্বতটা টাগিয়ে নিয়ে চলে এলো। ঠিক আছে? এবারে তাতে বিভীষণের কোনো অসুবিধা হলো না, সে কিন্তু ওখান থেকে বিশল্যকরণী খুঁজে নিয়ে লক্ষণের চিকিৎসাটা করতে পারলো। তোদেরও তাই, যখন তুই বুঝতে পারছিস না যে অ্যাকচুয়ালি মাস্টারমশাই ঠিক কোন জায়গাটা পছন্দ করবে, কোন ইকুয়েশন থেকে চাইছে, তুই আশপাশে সবটাকে লিখে দে, বুঝলি? ও মাস্টারমশাই ওখান থেকে খুঁজে নেবে। হ্যাঁ, তুই হয়তো ডিসাইড করতে পারছিস না একদম বিশল্যকরণী এক্স্যাক্টলি কোনটা, এটাও হতে পারে ওটাও হতে পারে, তুই দুটোই লিখে দে। হ্যাঁ, এবার মাস্টারমশাই কি করবে, ও তার মতো করে ওই তার পছন্দের জিনিসটাও খুঁজে নিয়ে নেবে। তাই এটা হচ্ছে ছাত্রদের ভালো নম্বর পেতে গেলে মাঝে মাঝে হচ্ছে এরকম হনুমান হতে হয়, বুঝেছিস? হ্যাঁ স্যার। আর গাধা তো সবসময়ই হতে হয়, গাধা সবসময় হতে হয়। মানে তুই ধর, মানে তুই এই যেমন ধর এখানে অ্যাজ ফর এক্সাম্পল বলছি, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস এই প্রথম তিনটে ইকুয়েশন যে আমি করলাম, এই 3 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন, 5 নম্বর ইকুয়েশন আমি করলাম তো। হ্যাঁ স্যার। আচ্ছা, 3, 4, 5 করতে পারলে এইখান থেকে ওই একই রকম ভাবে 8, 9, 10 করতে পারবো। হ্যাঁ স্যার। তাহলে কোনো বুদ্ধিমান লোককে যদি তুই বলিস যে ওই 3, 4, 5 যেমন ভাবে করেছো সেটা দেখে দেখে 8, 9, 10 করো, সে করতে চাইবে? না। করতে চাইবে না। ছোটবেলা একটা বাচ্চাকে তুই করানোর চেষ্টা কর, হ্যাঁ, যে ওই একই জিনিস, যে জিনিসটা সে একটু আগে করেছে সেটা আবার করতে বলে সে করবে না। এবারে তুই দেখ প্র্যাকটিক্যালে ধর, প্র্যাকটিক্যালে কি হচ্ছে, তুই একটা অক্সালিক অ্যাসিডকে এনওএইচ দিয়ে টাইট্রেট করছিস, কবার টাইট্রেট করতে বলে? আমাদেরকে তো স্যার 3 বার করতে বলে, 3 বার যাতে করতে রিডিংটা। বলে। এবার আবার 3 বার করতে বলে, তুই বল প্রথমবার করার পর সেকেন্ড বার থার্ড বার কোনো বুদ্ধিমান মানুষ এটা করতে চাইবে? না। কিন্তু তোকে স্যার করতে হচ্ছে। করতেই পারে পারফেকশনের জন্য। বুদ্ধিমান লোকেরা করবে না, আমি বারবার বলেছি, গাধারা করবে। হ্যাঁ, হ্যাঁ করতেই স্যার, পারে, ওটা গাধারা করবে। থেকে স্যার দেখে একটা স্যার আশেপাশে একটা ভ্যালু হ্যাঁ বসিয়ে দেবে। হ্যাঁ, এইটা কিন্তু প্রবলেম ওই যেটা ও ও ও এবারে বললো, তুই যদি মাস্টারমশাই তো ওত পেতে বসে, আরেকজন গাধা মাস্টারমশাই আমাদের মতো, সে তো ওত পেতে বসে আছে যে 3টে টাইটেশন করি সই করাতে হবে, তা ও যেটা বলছে পারফেকশনের ব্যাপার আছে। কি হচ্ছে, তোমাকে তো আবার সেই ভালো নম্বর পেতে গেলে 3টে ডেটা খুব অনেস্টলি, হ্যাঁ, সই করাতে গেলে তোমাকে দেখো আবার সেই গাধা হতে হলো। মানে গাধার মতো সরল, অত প্যাঁচানো হলে হবে না যে একটা রিডিং তুমি ঠিক ঠিক করে করেছে, বাকি দুটো তুমি মোটামুটি ভাবে আশপাশে করে লিখে দেবে, ও মাস্টারমশাই তোমাকে নম্বর দেবে না। তাহলে ভালো নম্বর পেতে গেলে তোমাকে গাধাও হতে হয় মাঝে মাঝে, বুঝেছো? মানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সততা, অনেস্টি মানে হচ্ছে সরলতা, আর সরলতা মানেই হচ্ছে বোকামি, বোকামি মানে হচ্ছে গাধা, বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই জন্য বারবার বলি ভালো নম্বর পেতে গেলে বা ভালো স্টুডেন্ট হতে গেলে মাঝে মাঝে তোমাকে হনুমান হতে হবে আর মাঝে মাঝে তোমাকে গাধা হতে হবে। হ্যাঁ, এই যেমন আমি গাধার গাধার পড়ানো পড়াচ্ছি। হ্যাঁ, এই 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 22 বছর ধরে, 22ই হলো যে মতো না, অনার্স পড়াচ্ছি হলে 20 বছর, 20 বছর ধরে অনার্স করে, যে 20 বছরে হয়তো দেখা গেল প্রত্যেকবারে হতে 3 বার 4 বার করে হয়তো 100 বার হতে এই ইকুয়েশনটা কষেছি, কিন্তু গাধা, গাধা মাস্টারমশাই, হ্যাঁ, আবার করছি, বুঝেছিস? আরিশা, হ্যাঁ স্যার। ঠিক আছে, তো চলো আর একবার গাধামি করি, এসো। দেখো যে জিনিসটা আমরা তোমার গিফট এনার্জি দিয়ে করলাম, এই পুরো জিনিসটাই হচ্ছে আমি হেলমোজ এনার্জি দিয়ে করতে পারি। মানে যে জিনিসটা গিফট এনার্জি দিয়ে করা হয়েছে এই পুরো জিনিসটাই হচ্ছে হেলমোজ এনার্জি দিয়ে করতে হতে পারে, কারণ অ্যাকচুয়ালি গিফট হেলমোজ রিলেশন ভেরিয়েশন অফ ফ্রি এনার্জি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, সেটা গিফট এনার্জি হতে পারে, হেলমোজ এনার্জি হতে পারে। আমরা আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে গিফট এনার্জি ক্রাইটেরিয়াটা হচ্ছে সেই সমস্ত রিয়াকশনের জন্য অ্যাপ্লিকেবল যে রিয়াকশনগুলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ঘটছে, আর হেলমোজ এনার্জি ক্রাইটেরিয়াটা হচ্ছে সেই রিয়াকশনগুলো
জন্য ইম্পর্টেন্ট, যেখানে রিয়াকশনগুলো হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমে ঘটছে। তো একটা টেম্পারেচার প্রেসার প্রসেস, একটা টেম্পারেচার ভলিউম প্রসেস, এমন হতেই পারে তো কোনো একটা গ্যাস ফেজ রিয়াকশন কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমে ঘটছে, তার জন্য ফ্রি এনার্জির ভেরিয়েশনটা যে ফাংশন অফ টেম্পারেচার তোমাকে দেখতে বলেছে, তাহলে তার জন্য তোমাকে হেলমোট ফ্রি এনার্জি নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে বাই ডেফিনেশন Helmholtz free energy is given as Helmholtz free energy is given as তোমার A equal to U minus TS, এরকম একটা জায়গা থেকে শুরু করি, এটা 1 নম্বর ইকুয়েশন। এগেন from the fundamental equation of thermodynamics, dA equal to minus SDT minus PdT, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। এবার এখানে দেখো, নাও তুমি যদি ডেল এ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি করো, সেটা কত হবে? মাইনাস এস হবে। এখান থেকে ডিটি দিয়ে ভাগ করলাম, ভলিউমকে কনস্ট্যান্ট রেখে, ডেল এ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি হচ্ছে মাইনাস এস। তাহলে এখান থেকে টি ইন্টু ডেল এ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভিটা কত হলো? মাইনাস টি ইন্টু এস হলো। আচ্ছা, মাইনাস টি ইন্টু এসটাকে তুমি কি লিখবে? এখান থেকে এ মাইনাস ইউ লিখবে ফ্রম ইকুয়েশন 1। তো এখান থেকে এ ইকুয়াল টু হয়ে গেল ইউ প্লাস টি ইন্টু ডেল এ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটাকে 3 নম্বর ইকুয়েশন। আগে যেমন জি সমান এই জি ইকুয়াল টু এইচ প্লাস টি ইন্টু ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ছিল, এখন তার বদলে হলো এ ইকুয়াল টু ইউ প্লাস টি ইন্টু ডেল এ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। মানে তুমি যেটা দেখবে যে ইউটা এইচ দিয়ে রিপ্লেস হয়ে, মানে গিউস এনার্জি ভেরিয়েশন যখন তুমি দেখেছো, সেখান থেকে হেলমোট এনার্জিতে আসতে গেলে জিটা এ দিয়ে রিপ্লেসড হবে, এইচটা ইউ দিয়ে রিপ্লেসড হবে, আর প্রেসারটা ভলিউম দিয়ে রিপ্লেসড হবে। ঠিক আছে? তাহলে এবারে আমি যদি এইরকম ভাবে করি, নাও যেহেতু এ ইকুয়াল টু ইউ মাইনাস টি এস, এ বাই টি সমান কত হলো? ইউ বাই টি মাইনাস এস। এখান থেকে ডেল এ বাই টি বাই ডেল টি এক কনস্ট্যান্ট ভি কত হবে? না, প্রথমটা হচ্ছে তোমার এটাকে যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে তুমি, 1 বাই টি ডেল ইউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি হলো মাইনাস ইউ বাই টি স্কোয়ার হলো মাইনাস ডেল এস বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি হলো। এটা হচ্ছে তোমার সিভি বাই টি হলো মাইনাস ইউ বাই টি স্কোয়ার হলো মাইনাস সিভি বাই আবার টি হলো। সিভি বাই টি কেটে চলে গেল, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? মাইনাস ইউ বাই টি স্কোয়ার হচ্ছে। তার মানে ডেল এ বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস ইউ বাই টি স্কোয়ার। আবার ওই একই রকম ভাবে এগেন ডেল এ বাই টি বাই ডেল 1 বাই টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা তুমি লিখবে ডেল এ বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডেল টি বাই ডেল 1 বাই টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা ডেল, আচ্ছা প্রথমটা একবার লিখে দিচ্ছি, ডেল এ বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস এ বাই টি স্কোয়ার, এটা 1 বাই ডেল 1 বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা মাইনাস এ বাই টি স্কোয়ার, আর এটা হচ্ছে 1 বাই মাইনাস 1 বাই টি স্কোয়ার। এটা কেটে কুটে গেল, গিয়ে কি দাঁড়াচ্ছে? ডেল এ বাই টি
বাই ডেল 1/t আর কনস্ট্যান্ট ভি, সেটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এ। ও ওইখানে a/t² লিখে ফেলেছি বাবা। তো মানে ইউ হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হয়ে গেছে, কি হবে। এটা ইউ হয়ে গেল। এই যে তুমি আবার তিনটে রিলেশন পেলে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে বেসিক্যালি তুমি গিবস এনার্জি দিয়ে যেমন ইকুয়েশন গুলো পেয়েছিলে ঠিক সিমিলার দেখতে তুমি হেলমহোল্টজ এনার্জি দিয়ে ইকুয়েশন গুলো পাচ্ছ। তাহলে ওখানে যেমন জি ছিল এখানে এ আছে, ওখানে যেমন এইচ ছিল এখানে ইউ আছে, ওখানে যেমন পি ছিল এখানে তোমার ভি আছে। তাহলে এটা হচ্ছে পিওর সাবস্টেন্সের জন্য। আর এবারে এটাই যখন তুমি কোনো একটা রিয়াকশনের জন্য লিখছো, তাহলে ফর রিয়াকশন where reactant and reactants and products are at the same temperature, then we can write delta A equal to delta U minus T delta S। এইটা 1 নম্বর ইকুয়েশন, একটা ইকুয়েশন। 6 নম্বর ইকুয়েশন। এইটা তুমি লিখতে পারবে আগের মতো করেই আর কি। এটা আমি করে দেখালাম না যে কেমন করে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা ইউ মাইনাস টি ডেল্টা এস হচ্ছে, তুমি জাস্ট মুখে বলে দিতে পারবে এইটা। আর তার সাথে কি ডি অফ ডেল্টা এ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এস ডিটি মাইনাস পি ইন্টু মাইনাস পি ডিভি ডি অফ ডেল্টা ভি। আচ্ছা তুমি এটা খেয়াল রাখবে সবসময়, একটা জিনিস বলি যে সবসময় যেটা হবে না যে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো সেগুলি শুধুমাত্র ডেল্টা হয়। মানে তোমার রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট, তোমার টেম্পারেচার ডিফারেন্স ওই ডেল্টা টি মানে টি প্রোডাক্ট মাইনাস টি রিয়াক্ট্যান্ট এরকম হয় না, বা প্রেসার মানে যে পি প্রোডাক্ট মাইনাস পি রিয়াক্ট্যান্ট এরকম কিছু হয় না কিন্তু, ঠিক আছে। কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি সেগুলি জাস্ট তোমার সেই রকম ভাবে চেঞ্জ হবে এটা। এবারে দেখো যে নাও ডেল ডেল্টা এ বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট ভি যদি করো, মানে ভলিউমটাকে তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা মানে হচ্ছে টোটাল কন্টেনারের ভলিউম তুমি ধরো কনস্ট্যান্ট রাখছো, কন্টেনারের ভলিউম যদি তুমি কনস্ট্যান্ট রেখে দাও তাহলে কিন্তু তুমি ওই এখানে ডেল্টা ভিটাও কনস্ট্যান্ট থেকে যাবে। হ্যাঁ, মানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুজনেই তো কন্টেনারের মধ্যে আছে, কন্টেনারের মধ্যে যদি থাকে তাহলে এবারে তুমি যদি ওই ওভারঅল কন্টেনারের ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দাও তাহলে ডেল ডেল্টা বাই ডেল্টা টি কনস্ট্যান্ট ভিটা যা সিম্পলি মাইনাস ডেল্টা এসে তুমি লিখতে পারবে। এবার এখান থেকে টি গুণ করে দাও, ডেল ডেল্টা এ বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা হয়ে যাচ্ছে মাইনাস টি ডেল্টা এস হলো, আর মাইনাস টি ডেল্টা এসটা এই ইকুয়েশন থেকে ডেল্টা এ মাইনাস ডেল্টা ইউ হলো ফর্ম ইকুয়েশন 6। এইটাকে একটা 7 নম্বর ইকুয়েশন বলে দিই, ফর্ম ইকুয়েশন 6 এটা হলো। তাহলে ডেল্টা এটা একদিকে চলে গেল, তাহলে ধরো ডেল্টা এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার ডেল্টা ইউ প্লাস টি ইন্টু ডেল ডেল্টা এ বাই ডেল্টা টি আর কনস্ট্যান্ট ভি। একটা ইকুয়েশন তুমি পেলে, এটা ধরো তোমার 8 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে দেখো অ্যাজ ডেল্টা এ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস টি ডেল্টা এস ডেল্টা এ বাই টি, তুমি লিখতে পারছো ডেল্টা ইউ বাই টি মাইনাস ডেল্টা এস। আর এইখান থেকে তুমি ডেরিভেটিভ করো ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি। স্যার একটু আগের পেজটা দেখাবেন। হ্যাঁ তো দেখো ঠিক আছে, ডেরিভেটিভ করছো ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট ভি, সেটা হয়ে যাচ্ছে 1/t
ডেল ডেল্টা ইউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি হলো প্রথমেরটা, মাইনাস ডেল্টা ইউ বাই টি স্কোয়ার হলো, মাইনাস ডেল ডেল্টা এস বাই ডেল টি আর কনস্ট্যান্ট ভি হলো। এটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা সিবি বাই টি, এটা মাইনাস ডেল্টা ইউ বাই টি স্কোয়ার, এটা মাইনাস ডেল্টা সিবি বাই টি, ডেল্টা সিভি বাই টি। সিভি বাই টি এটাতে কেটে চলে গেল, তাহলে কত হলো না মাইনাস ডেল্টা ইউ বাই টি স্কোয়ার হলো। তার মানে দেখো ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এটা হচ্ছে এইটা হয়ে যাবে। আবার এগেন ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল 1 বাই টি অ্যাট কনস্ট্যান্ট ভি যদি তুমি করো, ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল টি করলে কনস্ট্যান্ট ভি, আবার তুমি এটাকে ডেল টি বাই ডেল 1 বাই টি কনস্ট্যান্ট ভি করলে এটা হচ্ছে মাইনাস ডেল্টা ইউ বাই টি স্কোয়ার হয়ে গেল, এটা 1 বাই ডেল 1 বাই টি বাই ডেল টি কনস্ট্যান্ট ভি হয়ে গেল, মাইনাস ডেল্টা ইউ বাই টি স্কোয়ার হলো ইন্টু 1 বাই মাইনাস 1 বাই টি স্কোয়ার হলো, তা কেটে কুটে গেল, কেটে কেটে গিয়ে ডেল ডেল্টা এ বাই টি বাই ডেল 1 বাই টি আর কনস্ট্যান্ট ভি সেটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা ইউ। চার নম্বর ইকুয়েশন, এটা ধরো আবার 9 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে তোমার 10 নম্বর ইকুয়েশন। সেটা তোমার 10 নম্বর ইকুয়েশন। আবার এইখানে যে 8, 9, 10 ইকুয়েশনটা তুমি পেলে, সেটা তোমার ওই ভেরিয়েশন অফ গিবস ফেনার যে ফাংশন অফ টেম্পারেচার। তা যদি তোমার পরীক্ষায় তো এই এতগুলো ইকুয়েশন তুমি ডিরাইভ করতে পারবে না 3 নম্বরের জন্য। পরীক্ষায় যদি তোমাকে গিবসের মডুলেশন ডিরাইভ করতে বলে, তাহলে কিন্তু তুমি এই গিবস এনার্জি দিয়ে যে 3টে ইকুয়েশন আমি এখানে উল্লেখ করেছিলাম, এই 3টেই উল্লেখ করবে। এই 3টে আছে, এই 8 নম্বর, এখানে যে 8 নম্বর আছে, এই 9 নম্বর আছে, এই 10 নম্বর আছে, এইটাই শুধুমাত্র উল্লেখ করবে। দেখো যা বললাম তাতে কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে প্রত্যেকের? পারবে তো করতে? তো দেখো মোটামুটি একই রকম জিনিস আমি 4বার করলাম। গিবস ফেনাইকে দিয়ে 2বার, হেলমজ ফেনাইকে 2বার, ওই যে গাধা, হ্যাঁ, মানে গাধা হলাম। হুম, মানে এবারে যদি ধরো একটু মানে বুদ্ধিমান টিচার হতো, বুদ্ধিমান ছাত্রদেরকে পড়াতো, সে কি করতো, যে কোনো একটা করে দিত, একটা করে দিয়ে বলতো বাকিটা এইরকম ভাবে করে নেবে, হয়ে যেত, কত কম সময়ের মধ্যে সবকিছু হয়ে যায়। তো তোরা তো একদম পড়াশোনা করিস না, সেখানে কি করতে হয়, মানে মানে সবটাই বলে দিতে হয়, একাধিকবার বলতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা এই 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 জায়গাটা করে ফেললাম। আচ্ছা, নেক্সট যে জায়গাটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি একটুখানি কথাবার্তা বলবো, সেটা হচ্ছে যে মানে তোমার ওই আচ্ছা তার আগে ওইটা বলে নিই যে থার্মোডাইনামিক ইকুয়েশন যেটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, জানি না তোমরা কি কতটা করেছো কি করোনি, এটা একটুখানি বলে নিই। সবাই করেছো থার্মোডাইনামিক ইকুয়েশন যেটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম? একজন তো করেছো, প্রীতম তো করেছো বললে, বাকিরা? কি রে, করেছিস? স্যার সবাই করেছে? আরিশা করেছিলিস? তোর গলা শুনতে পাচ্ছি বলে তোকেই জিজ্ঞেস করছি। কি রে? যাক, কোনো কথা নেই, শুনছিস? হ্যালো, আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছিস তোরা?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ও, না, আমি তো আবার ভাবছি যে কি হলো, মানে এ হচ্ছে কিনা কিছু। দেখো, from the fundamental equation of thermodynamics, du equal to TdS minus TdV। মানে গিবসের যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে না, সেই চারটে ইকুয়েশন তুমি যেখান থেকে খুশি ব্যবহার করতে পারো। এটা সবাই জানবে, এইটা কোথা থেকে এলো এটা কিছু বলার দরকার নেই কিন্তু। ফ্রম দ্য, এটা যে ফার্স্ট ল তুমি লিখলে, তারপর সেখান থেকে সেকেন্ড লকে পাঞ্চ করলে, করে এই জায়গাটা পৌঁছালো, এগুলো বলার দরকার নেই। যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন থার্মোডাইনামিক্স ডি ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি। আর এবার এইখানে তুমি এক কাজ করো, ডিভাইডিং বোথ সাইডস বাই ডিভি, কিপিং টি অ্যাজ কনস্ট্যান্ট। কি পাচ্ছ তুমি না, ডেল ইউ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি, সেটা হয়ে যাচ্ছে টি ইন্টু ডেল এস বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি মাইনাস পি, হলো এটা। আর এবারে এই ডেল এস বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি, সেটা তুমি পাবে কোথা থেকে না, ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন। ফ্রম ম্যাক্সওয়েল রিলেশনস। দেখো, ম্যাক্সওয়েলের চারটে রিলেশন আছে, সেখান থেকে ডেল এস বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেই রিলেশনটা তোমার কি দিচ্ছে না, এটা হচ্ছে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি দিচ্ছে মাইনাস পি। তাহলে এখান থেকে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তার এক্সপ্রেশনটা তোমার বেরিয়ে গেল। তো এখানে ম্যাক্সওয়েল রিলেশনটা তোমাকে কাজে লাগাতে হলো। তাহলে ওই যে থার্মোডাইনামিক স্কোয়ার যেটা আমি শিখিয়ে দিয়েছিলাম, ওই থার্মোডাইনামিক স্কোয়ারটাকে মাথায় রেখে খুব কুইকলি থার্মোডাইনামিক রিলেশনগুলো তুমি বের করে ফেলতে পারবে। আর একটা জিনিস তোমাকে একটুখানি বলি, সেটা হচ্ছে এই যে যে এখানে এই কারা কারা অ্যাকচুয়ালি আছে, দেখো এস আর ভি আছে। এস আর ভি যদি থাকে না, তুমি এই যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল, তুমি দেখো কোনখানে কোনখানে এস আর ভি হচ্ছে ভেরিয়েবল। ওই যে ডিএ ইকুয়াল টু মাইনাস এস ডিটি মাইনাস পিডিভি মাইনাস, সরি, মানে আমি এ বলছি, ভুল বলছি, মানে তোমার যেটা কথা হচ্ছে যে এই যে, মানে আমি যেটা বলতে চাইছি যে এই এই যে ম্যাক্সওয়েল রিলেশনস গুলো, ডেল এস বাই ডেল বি এট কনস্ট্যান্ট টি থেকে ডেল পি বাই ডেল টি এট কনস্ট্যান্ট ভি হবে, এই যে ব্যাপারটা। এবারে মানে মানে কি বলবো, মানে এই যে চারটে রিলেশন তো সবসময় মনে থাকে না, কারণ এটা মনে রাখা মানে একই রকমের দেখতে বলে, এটা চারটে রিলেশন মনে রাখা বেশ কঠিন আছে। এবার সেটা তোমাকে যেটা করতে হতে পারে, সেটা হচ্ছে এই যে যে থার্মোডাইনামিক স্কোয়ারটাকে এঁকে নিয়ে খুব কুইকলি থার্মোডাইনামিক রিলেশনটাকে বের করে নিতে পারো। অথবা যে গিবস হচ্ছে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল, ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি, ডিএইচ ইকুয়াল টু হচ্ছে তোমার টিডিএস প্লাস ভিডিপি, তারপরে হচ্ছে তোমার ধরো ডিএ ইকুয়াল টু মাইনাস এসডিটি মাইনাস এসডিটি মাইনাস পিডিভি, আর ডিজি ইকুয়াল টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি। এই যে চারটে ফান্ডামেন্টাল ইকুয়েশন, সেইখান থেকে তুমি বের করে নিতে পারো। ঠিক আছে, আর যেটা তোমার পছন্দ তুমি সেটা করবে আর কি। চারটে আমার যেটা আমি খেয়াল করে দেখেছি যে চারটে ম্যাক্সওয়েল রিলেশন মনে রইলো, মেমোরাইজ রইলো, এটা কিন্তু কঠিন। কিন্তু তার আগে যে চারটা ফান্ডামেন্টাল ইকুয়েশন বা থার্মোডাইনামিক স্কোয়ার থেকে কেমন করে ম্যাক্সওয়েল রিলেশনগুলোকে বের করতে, সেইটা বরং মনে রাখাটা অনেক সহজ হয়। ঠিক আছে, এই যে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে একটা থার্মোডাইনামিক ইকুয়েশনের স্টেপ। আবার এগেন দেখো, এগেন ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ ফান্ডামেন্টাল ইকুয়েশন থার্মোডাইনামিক্স, আর একটা আছে দেখো, ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি হয়। এটা এখানেও এক কাজ করা যাক, যে ডিভাইডিং
both sides by dp keeping t as constant। তুমি কি পাচ্ছ? del h by del p পাচ্ছ at constant t, তাহলে 3 into del s by del p at constant t প্লাস হচ্ছে তোমার v, এইটা। তো এইখান থেকে তুমি পেয়ে গেলে del h by del p at constant t, সেটা হচ্ছে মাইনাস t into del v by del t at constant t মাইনাস প্লাস v। এইটা এটা তুমি এই যে del s by del p at constant t, সেটা যে তোমার মাইনাস del v by del t at constant t হয়, সেটা তুমি পাচ্ছ কোথা থেকে? ফ্রম ম্যাক্সওয়েল রিলেশন। ম্যাক্সওয়েল রিলেশন। এই যে দুটো ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশন আর তাহলে এটা তোমার 2 নম্বর ইকুয়েশন, এরা হচ্ছে থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশনস 1 and 2 are the thermodynamic equation of states। ঠিক আছে, এটা দেখো বোঝা গেল। ঠিক আছে তো? হ্যাঁ sir। আচ্ছা, তোকে যখন জিজ্ঞেস করলাম তখন আর গলা বেরোলো না। আরে স্যার আপনি দেখুন, আমি তো চ্যাট বক্সে লিখেছি, আমি আবার স্যার লিভ করে জয়েন করলাম। হুম, তোর ওই এইগুলো বাড়িতে করতে দিয়েছিলাম, করেছিলিস? হ্যাঁ স্যার, চেষ্টা করছিলাম, হচ্ছিল না, ওটা লিখেছি দেখুন। আচ্ছা চলো, এখানে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু, নাহলে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা জিনিস আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যখন তুমি থার্মোডাইনামিক্সটাকে ব্যবহার করবে না, তখন লোকে ওই যে ইকুয়েশনটা থেকে স্টার্ট করে আর কি, মানে কন্টিনিউটি বা ইকুইলিব্রিয়াম সংক্রান্ত, ডেল্টা জি কর ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তুমি ধরো, মানে আমি অ্যাপ্লাই করছি আর কি, অ্যাপ্লিকেশনস অফ spontaneity and equilibrium criteria for chemical reactions, কেমিক্যাল রিয়াকশন বা ফিজিক্যাল প্রসেসে তুমি দেখতে পারো। মোটামুটি ইউজুয়ালি আমি কেমিক্যাল রিয়াকশন নিয়ে মূলত, কেমিস্ট্রির লোক তো কেমিক্যাল রিয়াকশন নিয়ে মূলত কথাবার্তাগুলো বলছি। আর একটা জিনিস খেয়াল করো যে এই যে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা একটা তোমার ইকুয়েশন, যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ভাইটাল, ভীষণ ভাইটাল। এইখান থেকে তোমাকে সবকিছু স্টার্ট করতে হবে। মানে অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রির লোকেরা তা থার্মোডাইনামিক্সের যদি মানে মানে কি বলবো, জাস্ট একটা ইকুয়েশন জানে, সে অন্তত এই ইকুয়েশনটা জানবে, ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবং সেটা কখন না, হোয়েন দ্য রিয়াক্ট্যান্টস and products are at the same temperature then we have কি সেটা ডেল্টা জি কট ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। আচ্ছা এখানে দেখো, এই যে ডেল্টা এইচটা, সেটা তোমার নেগেটিভ হতে পারে, সেটা তোমার পজিটিভ হতে পারে। কেন আবার
ফোন করছে এই সময়। আর ডেল্টা এইচটা তোমার নেগেটিভ হতে পারে, ডেল্টা এইচটা পজিটিভ হতে পারে, আবার ডেল্টা এসটা সেটাও নেগেটিভ হতে পারে, সেটা তোমার পজিটিভ হতে পারে। আর একটা জিনিস বলি যে শুধুমাত্র যদি ডেল্টা এইচটাকে তুমি মাথা ঘামাও, ডেল্টা এইচটা নিয়ে মাথা ঘামাও, তাহলে ডেল্টা এইচ যখন নেগেটিভ সেইটা না অ্যাকচুয়ালি রিয়াকশন পছন্দ করে। কারণ দিনের শেষে তো গিবস এনার্জিটা নেগেটিভ হতে হয়, ডেল্টা এইচ নেগেটিভ হলে সে গিবস এনার্জিটা নেগেটিভ করতে চাইবে, অর্থাৎ ডেল্টা এইচ নেগেটিভ হলে সেটা সে পছন্দ করে। তো এইটা মানে ডেল্টা এইচ নেগেটিভ মানে হচ্ছে তোমার এক্টোথার্মিক রিয়াকশন, আর ডেল্টা এইচ পজিটিভ মানে কি তোমার এন্ডোথার্মিক রিয়াকশন। এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক। এই ডেল্টা এইচ নেগেটিভ মানে হচ্ছে এটাকে বলা হয় এনার্জেটিক্যালি ফেভারেবল। ডেল্টা এইচ নেগেটিভ মানে এনার্জেটিক্যালি ফেভারেবল, আর এইটা হচ্ছে এনার্জেটিক্যালি নট ফেভারেবল। এনার্জেটিক্যালি ফেভারেবল, এটা এনার্জেটিক্যালি নট ফেভারেবল, ঠিক আছে। আর এবারে যে এনার্জেটিক্যালি ফেভারেবল তার কারণটা মূলত হচ্ছে যে যদি ডেল্টা এইচটা নেগেটিভ হয় না, রিয়াকশন থেকে প্রোডাক্ট বেশি স্টেবল হয়। তো যে কোনো জিনিস স্টেবিলিটির দিকে যেতে চায়, তো রিয়াকশন থেকে প্রোডাক্ট যদি বেশি স্টেবল হয় সেটা জিনিস পছন্দ করবে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কেসে ক্ষেত্রে দাঁড়াবে যে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান রিয়াক্টর। প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান রিয়াক্টর। আচ্ছা, আবার এদিকে যখন এন্ডোথার্মিক রিয়াকশন হবে তখন হচ্ছে প্রোডাক্ট ইজ লেস স্টেবল দ্যান রিয়াক্টর। তাহলে দেখো শুধুমাত্র এনথালপি দিয়ে যদি কোনো একটা রিয়াকশন বুঝতে চাও, তাহলে জেনারেল ট্রেন্ডটা হচ্ছে যে এক্সোথার্মিক রিয়াকশন এক্সোথার্মিক হলে সে সেটা পছন্দ করবে, এটাকে বলা হয় এনার্জেটিক্যালি ফেভারেবল। আর যদি সেটা পজিটিভ হয়ে যায়, যেখানে তাকে হিট দিতে হচ্ছে, সেটা সে অ্যাকচুয়ালি পছন্দ করবে না, কারণ তার ক্ষেত্রে প্রোডাক্টটা হচ্ছে রিয়াকশন থেকে কম স্টেবল হয়ে যায়। আর আবার এনট্রপি যদি তোমার পজিটিভ হয়ে যায়, তখন একে বলা হবে রিয়াকশন ইজ এনট্রপিক্যালি ফেভারেবল। দেখো এনট্রপিটা বেশি হয়ে যাওয়াটা সেটা সেটা যে কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেস পছন্দ করে, কারণ এখানে তুমি খেয়াল করে দেখো ডেল্টা যেহেতু মাইনাস টি ডেল্টা এস আছে, তার ডেল্টা যদি পজিটিভ হয় তবেই টেম্পারেচারের সঙ্গে গুণ হয়ে পুরো জিনিসটা নেগেটিভ, এবং ডেল্টা জি তখন নেগেটিভ হতে চাইবে, প্রসেসটা স্পন্টিনিয়াস হবে। তারপরে ডেল্টা এস পজিটিভ মানে হচ্ছে রিয়াকশন ইজ এনট্রপিক্যালি ফেভারেবল। ফেভারেবল। আর ডেল্টা ইজ নেগেটিভ হলে বলবো দ্য রিয়াকশন ইজ এনট্রপিক্যালি আনফেভারেবল। তাহলে ডেল্টা ইজ নেগেটিভ মানে এনার্জেটিক্যালি ফেভারেবল, ডেল্টা ইজ পজিটিভ মানে হচ্ছে এন্ট্রপিক্যালি ফেভারেবল। আর এবারে এদের দুজনকে আইসোলেটেড হয়ে এটা ভাবলে হবে না, এদের দুজনকে কম্বাইন করে এবং ডেল্টা এস এর সঙ্গে টি গুণ করে ওভারঅল যে জিনিসটা যেটা আমার ডেল্টা জি দিয়ে তোমাকে সবকিছু ভাবতে হবে। আচ্ছা, ডেল্টা জি সেটা আবার কিছু রিয়াকশনের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, সেটা আবার পজিটিভ হতে পারে। আচ্ছা, নেগেটিভ মানে একে বলা হবে এক্সারগনিক রিয়াকশন, আর পজিটিভ মানে হচ্ছে তাকে বলা হবে এন্ডারগনিক রিয়াকশন। আর এক্সারগনিক রিয়াকশন ডেল্টা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বলবো দ্য রিয়াকশন ইজ থার্মোডাইনামিক্যালি ফেভারেবল, নট এনার্জেটিক্যালি, নট এন্ট্রপিক্যালি, বাট তখন টার্মিনোলজিটা হবে থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। দ্য রিয়াকশন ইজ থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। আর এটা যদি না হয় তাহলে দ্য রিয়াকশন ইজ থার্মোডাইনামিক্যালি আনফেভারেবল। তাহলে এক্সারগনিক রিয়াকশন স্পন্টিনিয়াসলি ঘটে, আর এন্ডারগনিক রিয়াকশন হচ্ছে স্পন্টিনিয়াসলি ঘটে না। তো এক্সারগনিক রিয়াকশন সেটাই কিন্তু স্পন্টিনিয়াসলি ঘটবে এবং সেটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। দিস রিয়াকশন টেক্স টু স্পন্টিনিয়াস, দিস রিয়াকশন
to express spontaneous in the forward direction. In the forward direction. আর এক্ষেত্রে হচ্ছে তোমার this reaction does not take place spontaneously in the forward direction, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা বলো স্পন্টেনিয়াসলি ঘটছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন takes place spontaneous, ঠিক আছে? এটা তাহলে ডেল্টা জি যদি কোনো কারণে পজিটিভ হয়ে যায় তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে ডেল্টা জিটা তখন নেগেটিভ হয়ে যাবে, তখন সেটা স্পন্টেনিয়াসলি ঘটতে পারে। কিন্তু যদি ডেল্টা জি কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে পজিটিভ হয়ে যায় তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনে প্রসেসটা ঘটবে না। এটা হচ্ছে নর্মাল ট্রেন্ডটা। আচ্ছা, এবারে আমি এই যে ডেল্টা জিটা তোমাকে দিনের শেষে নেগেটিভ হবে ডেল্টা এইচ বা ডেল্টা এস এর ভ্যালু, সে দুটোকে কম্বাইন করে এবারে বিভিন্ন রকম কেস হতে পারে। দেখো কেস ওয়ান যেটা হতে পারতো সেটা হচ্ছে, আমি এক্সাম্পলগুলো তোমরা প্রচুর পাবে, যে ডেল্টা এইচ নেগেটিভ ডেল্টা এস পজিটিভ, তাহলে এই ধরনের সিচুয়েশন। তার মানে ডেল্টা এইচ নেগেটিভ মানে এনার্জেটিক্যালি ফেভারেবল, আর এটা হচ্ছে তোমার এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি ফেভারেবল, এন্ট্রপিক্যালি ফেভারেবল। তাহলে ডেল্টা জি যেটা ডেল্টা এইচ মাইনাস কি ডেল্টা এস, এটা কি লেস দেন জিরো অলওয়েজ। মানে এই রিয়াকশনগুলোর ক্ষেত্রে ডেল্টা এইচ যেহেতু তোমার নেগেটিভ আর ডেল্টা এইচ যদি পজিটিভ, তাহলে এই কম্বিনেশনটা সবসময় নেগেটিভ হয়, মানে যে কোনো টেম্পারেচারই নেগেটিভ হবে। ডেল্টা জিটা লেস দেন জিরো অলওয়েজ, তার মানে দিস প্রসেস টেক প্লেস স্পন্টানিয়াসলি অলওয়েজ। এই প্রসেসগুলো সবসময় স্পন্টেনিয়াসলি ঘটবে, মানে যে কোনো টেম্পারেচারে ঘটবে আর কি। এটা এরকম তুমি প্রচুর এক্সাম্পল পাবে। মানে এক্সাম্পল আমি এখানে আর আলাদা করে উল্লেখ করছি না। যেমন ধরো ডিকার্বক্সিলেশন প্রসেস যখন তুমি করছো, ডিকার্বক্সিলেশন প্রসেস যখন করছো, ডিকার্বক্সিলেশন প্রসেসের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা তোমার একটা মলিকুল থেকে একাধিক মলিকুল তৈরি হচ্ছে, বা সলিড লিকুইড থেকে গ্যাস তৈরি হচ্ছে, সেই কারণে প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল। আবার আলটিমেট ওয়ান অফ দ্য প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড রয়েছে, যে প্রচন্ড স্টেবল বলে তারা এনার্জেটিক্যালি ফেভারেবল। তাহলে এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি ফেভারেবল, সেগুলো এই ধরনের প্রসেসগুলো খুব ইজিলি ঘটতে পারে আর কি। এক্সাম্পল এরকম প্রচুর আছে। মানে যখন তুমি অর্গানিক বা ইনঅর্গানিক রিয়াকশন তুমি পড়বে, তখন যে কোনো একটা টিপিক্যাল রিয়াকশন দেখো, আমি সেখান থেকে ওই বন এনার্জি ইত্যাদিগুলোকে কোয়ালিটেটিভলি দেখে, তারপর সলিড লিকুইড থেকে গ্যাস তৈরি হচ্ছে কিনা, বা একটা মলিকুল থেকে একাধিক মলিকুল তৈরি হচ্ছে কিনা, সেইখান থেকে তুমি দেখে ডেল্টা এস সেটা পজিটিভ না নেগেটিভ সেই ধারণাটা পেয়ে যাবে। পরে তুমি জাস্ট বুঝতে পারবে যেটা মানে সমস্ত টেম্পারেচারে স্পন্টেনিয়াসলি ঘটবে কি ঘটবে না। আচ্ছা, কেস টু ধরো ডেল্টা এইচটা নেগেটিভ করলাম আর ডেল্টা এসও নেগেটিভ করলাম, অর্থাৎ এটা এনার্জেটিক্যালি ফেভারেবল কিন্তু এন্ট্রপিক্যালি আনফেভারেবল। এনার্জেটিক্যালি ফেভারেবল আর ধরো এন্ট্রপিক্যালি আনফেভারেবল। আনফেভারেবল, তাহলে এর ক্ষেত্রে দেখো ডেল্টা জিটা ডেল্টা এইচ মাইনাস সি ডেল্টা এস, তো তাহলে ডেল্টা এস বলে জিনিসটা পজিটিভ হয়ে যায় আর ডেল্টা এইচ বলে জিনিসটা নেগেটিভ হোক। এইটা নেগেটিভ হবে কখন না, হোয়েন ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা গ্রেটার দ্যান সি ডেল্টা এস এর ম্যাগনিটিউড, তার মানে দ্যাট ইজ অ্যাট লো টেম্পারেচার। যখন ডেল্টা এসটা নেগেটিভ, ডেল্টা এস যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস টি ডেল্টা এস পজিটিভ কন্ট্রিবিউশন করবে। তোমার দিনের সাথে ডেল্টা জিকে নেগেটিভ হতে হবে প্রসেসটা কন্টিনিউয়াস করার জন্য। সেখানে টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা ডেল্টা এইচ এর থেকে কম হতে হবে। এবার সেটা কম হবে কখন, যখন টেম্পারেচারটা খুব কম।
ডেল্টা জিতে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস সেটা লেস দেন জিরো হবে অ্যাট লো টেম্পারেচার। তার মানে এই প্রসেসগুলো লো টেম্পারেচারে স্পন্টিনিয়াস। তার মানে দিস প্রসেসেস আর স্পন্টিনিয়াস only at low temperature। এটা হচ্ছে লো টেম্পারেচার তোমার স্পন্টিনিয়াস, ঠিক আছে। আর এরকম তুমি এক্সাম্পল পাবে, ধরো তুমি হাইড্রোজিনেশন রিয়াকশন তুমি কনসিডার করছো, মানে একটা অ্যালকিন নিয়েছো, হাইড্রোজেন নিয়েছো, করে অ্যালকেন তৈরি করছো, তার প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল, কিন্তু দুটো মলিকুল থেকে একটা মলিকুল হচ্ছে বলে এন্ট্রপিক্যালি আনফেভারেবল, এবং এই প্রসেসগুলোকে তোমাকে অবশ্যই লো টেম্পারেচারে করতে হবে। তবে কেস 3, ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো আর ডেল্টা এসও ধরো তোমার গ্রেটার দ্যান জিরো। তা ডেল্টা এইচ গ্রেটার দ্যান জিরো মানে হচ্ছে এনার্জেটিক্যালি আনফেভারেবল। আনফেভারেবল আর এন্ট্রপিক্যালি ফেভারেবল। এটা এই পার্টিকুলার কেসে ডেল্টা জিটা দেখো, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা লেস দেন জিরো হবে কখন না, যখন ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটার তুলনায় টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা বেশি হবে। কারণ এখানে ডেল্টা এইচ বলে ডেল্টা জিটা পজিটিভ হোক, আর মাইনাস টি ডেল্টা এস বলে যে ডেল্টা জিটা নেগেটিভ হোক, টি ডেল্টা এস এর ম্যাগনিটিউডটা বেশি হবে। তার মানে দ্যাট ইজ অ্যাট হাই টেম্পারেচার। এটা হবে কখন না, হাই টেম্পারেচারে। তার মানে এই ক্ষেত্রে দেখো, তাহলে দিস রিয়াকশন, এই রিয়াকশন গুলো বা দিস প্রসেসেস আর কি, যে রিয়াকশন processes take place spontaneously only at high temperature। তাহলে এন্ট্রপিক্যালি ফেভারেবল আর এনার্জেটিক্যালি আনফেভারেবল, এই যে প্রসেসগুলো, মানে এরকম প্রচুর এক্সাম্পল পাবে। যেমন আগের যে এক্সাম্পলটা এনার্জেটিক্যালি ফেভারেবল আর এন্ট্রপিক্যালি আনফেভারেবল, সেটা হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন বা স্পন্টিনিয়াস অ্যাডজর্পশন প্রসেস ইত্যাদিগুলো। আর এক্ষেত্রে দেখো এনার্জেটিক্যালি আনফেভারেবল আর এন্ট্রপিক্যালি ফেভারেবল তুমি যদি ডিহাইড্রোজেনেশন রিয়াকশন করো, যেখানে অ্যালকেন থেকে ভেঙে গিয়ে অ্যালকিন এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে, সেখানে একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হচ্ছে, মানে সার্টেনলি ওর ক্ষেত্রে এন্ট্রপিটা বাড়ছে, আর এখানে সিগমা ওয়ান ভেঙে পাই ওয়ান তৈরি হচ্ছে, মানে এনার্জেটিক্যালি আনফেভারেবল হচ্ছে, এটা তুমি দেখতে পাবে। আর কেস 4 হচ্ছে যখন ডেল্টা এইচটা পজিটিভ হয়ে গেল আর ডেল্টা এইচটা নেগেটিভ হলো, তার মানে এনার্জেটিক্যালি আনফেভারেবল, এন্ট্রপিক্যালি আনফেভারেবল, এনার্জেটিক্যালি আনফেভারেবল আর এন্ট্রপিক্যালি আনফেভারেবল। তাকে ডেল্টা ডেল্টা জি যেটা, ডেল্টা জিটা দেখো, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা এটা গ্রেটার দেন জিরো অলওয়েজ, যে কোনো টেম্পারেচারে গ্রেটার দেন জিরো হবে। তাহলে দিস রিয়াকশন usually do not take place spontaneously। ঠিক আছে এটা। আর এবারে এই যে লাস্ট কেসটা আমরা কনসিডার করলাম, যে ডেল্টা এইচও পজিটিভ ডেল্টা এসও নেগেটিভ, তাহলে সেই প্রসেসগুলো ইউজুয়ালি ঘটছে না। ইন দ্যাট কেসে আমরা একটা কাজ করতে পারি, যে যে হয়তো রিয়াকশনটাকে যদি আইসোলেটেড ওয়েতে তুমি কনসিডার করতে, তার ক্ষেত্রে হয়তো ডেল্টা জি পজিটিভ হতো, অর্থাৎ এন্ডারগনিক হতো, রিয়াকশনটা ঘটতো না। কিন্তু আমরা কি কাজটাকে করতে পারি, যে ওই রিয়াকশনের সাথে যদি একটা রিয়াকশনকে আমি কাপল করে দিই, তাহলে তোমার এমন হতে পারে যে অন্য একটা রিয়াকশনের প্রেজেন্সে এই রিয়াকশনটা ঘটে যেতে পারে। ব্যাপারটা কিরকম, কাপল রিয়াকশন জিনিসটা কি,
তা ধরো কোন একটা রিয়াকশন একটা এক্সাম্পল দিয়ে বলে তার ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল বলছি, টাইটেনিয়াম অক্সাইড সলিড অবস্থায় নিয়েছো, তার সাথে ক্লোরিন নিচ্ছ, 2Cl2 গ্যাস নিচ্ছ, নিয়ে যদি রিয়াকশনটা করো যেখানে TiCl4 লিকুইড সেটা তৈরি হবে প্লাস অক্সিজেন গ্যাস তৈরি হবে, তাহলে এই 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 পার্টিকুলার কেসে তোমার প্রসেসটা এনার্জেটিক্যালি আনফেভারেবল, এন্ট্রপিক্যালি আনফেভারেবল, এবং এর ক্ষেত্রে ডেল্টা জি এর যে ভ্যালুটা, গিবস-ফেনাইকের চেঞ্জের ভ্যালুটা, সেটা হচ্ছে প্লাস 152.3 কিলোজুল পার মোল। তার মানে পরিষ্কার ডেল্টা জিটা পজিটিভ হয়ে গেল, অর্থাৎ প্রসেসটা এন্ডারগনিক হয়ে গেল, অর্থাৎ রিয়াকশনটা কোনো রকম ভাবে ঘটবে না। ঠিক আছে? আর এবার আমি কি করলাম যে এই রিয়াকশনটা একা একা ঘটছে না, কিন্তু এর সঙ্গে আমি কার্বন এবং অক্সিজেন মিলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, অর্থাৎ কার্বন বা চারকোল, তার একটা দহন ঘটাচ্ছে। এই রিয়াকশনটাকে কনসিডার করলাম। আচ্ছা, এবার এই রিয়াকশনের জন্য ডেল্টা জি টুটা সেটা হয় হচ্ছে তোমার -394.4 কিলোজুল পার মোল। তাহলে দেখ খেয়াল করে যে প্রথম রিয়াকশনটা হচ্ছে এন্ডারগনিক আর পরেরটা হচ্ছে হাইলি এক্সারগনিক। আর এবারে যদি তুমি এই রিয়াকশনটাকে একসাথে করো মানে হচ্ছে তুমি একদম এই দুটোকে জাস্ট এইরকম ভাবে করলে TiO2 সলিড প্লাস কার্বন সলিড প্লাস 2Cl2 গ্যাস প্লাস O2 গ্যাস, থেকে যখন তুমি TiCl4 লিকুইড প্লাস O2 গ্যাস প্লাস CO2 গ্যাস, এইরকম ভাবে তুমি যদি রিয়াকশনটাকে দেখো এরকম করে, আর দুটোকে জাস্ট সিম্পলি যোগ করে দিয়েছো আর কি এরকম। এবারে দুদিক থেকে তুমি ব্যালেন্স করার জন্য এই অক্সিজেন অক্সিজেন কেটে দিতে পারো, কিন্তু আলটিমেটলি রিয়াকশনটা এরকম আর তুমি এটা তুমি কেটে দিতে পারো দুদিক থেকে অক্সিজেন অক্সিজেন আছে বলে। এইরকম ভাবে যদি প্রসেসটাকে করো, তার জন্য ওভারঅল ডেল্টা জিটা সেটা হচ্ছে ডেল্টা H1 প্লাস ডেল্টা G2 হলো, তাহলে প্লাস 154.3 আর মাইনাস 394.4 যদি করো তাহলে -242.1 কিলোজুল পার মোল হলো। তাহলে এটা তোমার লেস দেন 0 হচ্ছে। তাহলে তখন কি হচ্ছে যে এই যে রিয়াকশন, এই দুটো রিয়াকশন, মানে প্রথম রিয়াকশনটা একা থাকলে রিয়াকশনটা ঘটতো না, কিন্তু ওর সাথে আর একটা রিয়াকশন তুমি জুড়ে দিলে, কাপল করে দিলে কিন্তু তোমার রিয়াকশনটা ঘটছে। তখন এই যে রিয়াকশনটা, মানে এই যে দুটো রিয়াকশন কম্বাইন করে, হ্যাঁ, তাকে বলা হবে যে কাপল রিয়াকশন। তাহলে these two reactions combinedly gives the coupled reaction which is spontaneous, যেটা কিন্তু স্পন্টানিয়াস। তাহলে প্রথমটা এন্ডারগনিক ঘটার কথা নয়, তার সাথে আর একটা রিয়াকশন তুমি কাপল করে দিয়ে জুড়ে দিলে, এটা অনেক সময় হয় না, দেখবে এটা এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি ওই মানে ধরো তুমি একজন উদ্যোগপতি, তুমি নিজে নিজে একটা কারখানা তৈরি করার চেষ্টা করেছো, এবার সেই কারখানাটা লাভও করতে পারে, লোকসানও করতে পারে। যদি তোমার সমস্ত পুঁজি দিয়ে একটা কারখানা তৈরি করে এবং সেই কারখানাটা যদি ঠিক ঠিক না চলে, তোমার লোকসান হলো। এবার তখন কি করবে, তখন মানে বড় বড় শিল্পপতিদের এই সমস্যা হয় না। তার কারণটা কি, সে ওই কারখানার সাথে সাথে না তোমার তার আরো অনেক এটা ব্যবসা আছে। তাহলে একটা জায়গায় যদি লোকসান হয়, অন্য জায়গা থেকে এত লাভ হবে, তাতে করে তুই লোকসানের জায়গাটা কিন্তু তোমার জাস্ট কম্পেনসেট করতে পারবে। এরকম হয় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সব শপিং কমপ্লেক্স আছে না, একটা মোড়ের দোকানে তো সমস্ত জায়গা আছে, কোথাও জায়গায় দেখবে প্রচন্ড ভিড়, কোনো জায়গায় দেখবে প্রায় চলছেই না। বা আরো সব ওই যে স্মার্টের বা রিলায়েন্সের বিভিন্ন সব শোরুম টোরুম আছে, দেখবে পুজোর সময় তো ইভেন কিছু কিছু জায়গায়, একটু প্রত্যন্ত জায়গায় দেখবে ওটা প্রায় চলছে না, আর কিছু জায়গায় প্রচন্ড ভিড়। এবারে কিছু কোথাও লাভ হবে কোথাও লোকসান হবে, কিন্তু অ্যাজ এ হলে পুরো জিনিসটা হচ্ছে লাভজনক বলি ওরা এই কোম্পানিগুলোকে চালাতে পারছে। ঠিক আছে? সবসময় ওরকম হবে যে কোন একটা কোম্পানি যদি লোকসানে চলে, কোম্পানিটা তুলে না দিয়ে তার সঙ্গে আর একটা কোম্পানিকে তুমি জুড়ে দেয় যে প্রচন্ড লাভ করে, তখন দুজনে মিলে দেখবে তোমার অ্যাকচুয়ালি লাভের মুখ দেখতে পাচ্ছি। ঠিক আছে? কাপল রিয়াকশন বুঝতে পারলে। এখন বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে এরকম অনেক কাপল রিয়াকশন আছে, সেগুলো ঠিক আছে বায়োলজি যখন পড়বে তখন পড়বে। আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি জাস্ট মূলত প্রিন্সিপাল গুলো নিয়ে যেহেতু কথাবার্তা বলি, তাতে তুমি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি মানে একটা রিয়াকশন যদি একদম না ঘটে, এনার্জেটিক্যালি আনফেভারেবল, এন্ট্রপিক্যালি আনফেভারেবল, সেখানে তুমি একদম হতাশ না হয়ে গিয়ে
হতাশ হয়ে যাওয়ার কারণ আছে বটে, কিন্তু তবুও আমি বলবো যে হতাশ হয়ে না হয়ে গিয়ে জাস্ট দেখো যে আহ, ওরকম একটা রিয়াকশন তুমি পাও কিনা যার সঙ্গে ওই রিয়াকশনকে কাপল করে দিতে পারলে ওভারঅল প্রসেসটা কিন্তু স্পন্টিনিয়াসলি ঘটতে পারে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি এনার্জেটিক্যালি ফেভারেবল মানে কি কাইনেটিক্যালি ফেভারেবল? না, থার্মোডাইনামিক কন্ট্রোল মানে থার্মোডাইনামিক্যালি মানে ফেভারেবল, কাইনেটিক্যালি ফেভারেবল সেটা মানে আলাদা। কাইনেটিক্যালি ফেভারেবল মানে হচ্ছে যার অ্যাক্টিভেশন বেরিয়ারটা কম। কেসিপি ভার্সেস টিসিপি পড়িয়েছিলাম তো ফার্স্ট সেমিস্টারে। Yes, sir. তা কেসিপি ভার্সেস টিসিপিতে বলিনি কাইনেটিক্যালি কন্ট্রোল, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল, কাইনেটিক্যালি ফেভারেবল, থার্মোডাইনামিক্যালি ফেভারেবল বলেছিলাম তো। বাবাই তো ক্লাস করেনি, ক্লাস করেছিলিস বাবাই? হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে করেছি। হুম, সেখানে তো কেসিপি ভার্সেস টিসিপি পড়ানো হয়েছিল না কেমিক্যাল কাইনেটিক্সে, সেই জায়গাটা পড়ে দেবে। ঠিক আছে। হুম, মানে যার অ্যাক্টিভেশন বেরিয়ার কম আর কি, সেটাই হচ্ছে কাইনেটিক্যালি ফেভারেবল। হলো? বলো আর কার কি অসুবিধা আছে বলো। আর একটা প্রবলেম করো, যেরকম বললাম gives me energy of a gas is given by g equal to ধরে নাও স্ট্যান্ডার্ড সেটে gives me energy, আর স্ট্যান্ডার্ড সেটের জিনিসগুলো শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন হয়, প্লাস ধরে নাও এনআরটি এলএন পি বাই 1 বার, এটাকে ইউনিট বেস করতে হবে এইটা, তার সঙ্গে ধরে নাও প্লাস এনবি ইন্টু পি মাইনাস এই 1 বার বা এরকম কিছু একটা আছে। তাহলে পরে গিভস এনার্জি অফ এ গ্যাস ইজ গিভেন বাই এটা। তো এখান থেকে আমি বললাম ফাইন দ্য ইকুয়েশন অফ স্টেট ফর দ্য গ্যাস। তাহলে এই গ্যাসের জন্য তোমাকে ইকুয়েশন অফ স্টেটটাকে বের করতে বলছি। Find the equation of state for this gas. বলো কি করে করবে, আমাকে হিন্টস দাও। দাও তো একটুখানি ধরো, একটুখানি ধরো। হুম, হ্যাঁ হ্যাঁ বলো কি করে করবে। তুমি হিন্টস দিতে পারবে?
স্যার হ্যাঁ বলো। স্যার এটা তো হেলমহোল্টজ এনার্জি ডেল জি বাই ডেল টি দিয়ে করতে। না না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তো ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, dg equal to minus sdt প্লাস vdp। তো তো সেখান থেকে ভিটাকে লিখতে পারো কি ডেল জি বাই ডেল পি আর কনস্ট্যান্ট টি, তাই তো? তাহলে আমি কি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি, এবার মাইনাস এসডিটি পার্টটা জিরো হয়ে গেছে, তাহলে ডিপি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ডেল জি বাই ডেল পি আর কনস্ট্যান্ট টি। এটা ডেল ডেল পি। এবারে তোমার জি এর যে এক্সপ্রেশন আছে জি জিরো প্লাস এনআর টি এল এন পি বাই ওয়ান বার প্লাস এন বি পি মাইনাস ওয়ান বার, এটা। তো দেখো এবারে তোমার এই স্ট্যান্ডার্ড সেটা গিভস ফি এনার্জি জি জিরো, এবার স্ট্যান্ডার্ড সেটা গিভস ফি এনার্জি, এটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। এটা এখানেই তোমাকে বুঝতে হবে, যেখানে এই যে যখন তুমি লিখবে না, এখানে জি জিরো ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, এটা তুমি মাথায় রাখবে। তাই যদি এটা যদি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন না, তাহলে প্রথম যে পার্টটা এইটাই যদি তুমি ডেরিভেটিভ করো কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে এইটা তোমার জিরো দিয়ে দেবে, প্লাস এটা কত হলো এনআরটি বাই এটা পি হয়ে যাবে, আর এটা কত হবে না, এটা তুমি পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো এন বি হবে এইটা। যখন তুমি পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো পি কে কনস্ট্যান্ট রেখে, তাহলে এল এন পি বাই ওয়ান বারটা তোমার ওয়ান বাই পি দিয়ে দিল, আর এখানে এন বি পিটা জাস্ট ওয়ান দিয়ে দিল, তাহলে এইটা হলো। তাহলে দেখো তাহলে কি হলো না, ভি ইকুয়াল টু এনআরটি বাই পি প্লাস এন বি, অর তুমি বলতে পারো যে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এইটা হচ্ছে দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্টেট। বোঝা গেল? স্যার আরেকবার একটু বলবেন ওখানে জিরোটা মানে আর এনার্জি। না, এইটা এই যে গিভস ফি এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে গিভস এই যে স্ট্যান্ডার্ড সেটা গিভস ফি এনার্জি, এটা জি জিরো বলছি না, এটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন যদি হয়, তাহলে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে প্রেসারের ডেরিভেটিভ করলে কত হবে, ওটা শূন্য হয়ে যাবে না? ও হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম প্রবলেম পড়ে 2 নম্বরে। ধরো আরেকটা আমি প্রবলেম বলছি একই রকমের দেখতে, ধরো প্রবলেম যে হেলমহোল্টজ ফ্রি এনার্জি Helmholtz free energy of a gas is given by A equal to এই A0 স্ট্যান্ডার্ড ক্ষেত্রে gives free energy plus nRT ln ধরো nRT ln V, এটা 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 হচ্ছে তোমার, এটা মাইনাস আছে, আর ভি মানে নিচে ধরো 1 লিটার তুমি জাস্ট দিয়ে দিলে, মানে ভি বাই 1 লিটার, মানে লগের ভেতর থেকে কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি হতে হবে সেইটা আর কি। আচ্ছা, সেখান থেকে আমি বললাম ফাইন দ্য ইকুয়েশন অফ স্টেট ফর দ্য গ্যাস। এই গ্যাসের ইকুয়েশন অফ স্টেটটা তুমি বের করো। আর যেখানে আমি বলছি গিভেন A0 is a function of temperature only। এটা ভাবো তো, 1 মিনিট ভাবো, 1 মিনিট ভাবো তোমরা। equation is G is equal to minus PTB minus SDT.
স্যার টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, করেছিস? হ্যাঁ, ওই মানে ডিএ ইজ ইকুয়াল টু মাইনাস টিডিভি মাইনাস এসডিটি, সেখান থেকে একদমই, একদমই। মানে টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে করবে। হ্যাঁ, ফ্রম মাইনাস দ্য কি হবে? একদমই, একদমই ঠিকই বলেছো। ফ্রম হ্যাঁ দ্য স্যার, এটাই ফান্ডামেন্টাল বলছি। ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, ডিএ ইকুয়াল টু মাইনাস এসডিটি মাইনাস কি পিডিভি। এখানে পি সমান কত হলো? মাইনাস ডেল এ বাই ডেল ভি আর কনস্ট্যান্ট টি মাইনাস ডেল ডেল ভি, এটা হচ্ছে এ জিরো মাইনাস এনআরটি এলএন ভি বাই ধরো 1 লিটার, এটা আমি লিখলাম। তাহলে মাইনাস, তাহলে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এনআরটি বাই ভি হয়ে গেল, মানে কি হলো? পি ভি ইকুয়াল টু এনআরটি হয়ে গেল। So this is the equation of state. This is the equation of state. ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ স্টেট। বুঝতে পারছো কেমন করে করবে? আসলে সেকেন্ড ল থেকে না প্রচুর প্রবলেম আছে। মানে ফার্স্ট ল তো আমরা সেকেন্ড সেমিস্টারে পড়িয়ে দিয়েছিলাম, সেটা আমি বারবার তোমাদেরকে ধমক টমক দিয়ে বলেছিলাম যে তুমি পুরো জিনিসটাকে রিভাইজ করে নেবে। মূল জায়গাটা হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড ল নিয়ে আমরা আজকে 9 ক্লাস চলছে, 9 নম্বর ক্লাসে আজকে সেকেন্ড ল আমরা মোটামুটিভাবে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এবারে এইখান থেকে কিন্তু আমি অনেক প্রবলেম করার দরকার আছে, যে প্রবলেমগুলো আমাদের এই পুজোর আগে অতটা হলো না, কিন্তু প্রবলেমস তোমাকে এখান থেকে অনেক করতেই হবে। প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে হয়, মানে এনট্রপি রিলেটেড, গিবস এনার্জি রিলেটেড, হেলমহোল্টজ এনার্জি রিলেটেড না প্রচুর প্রবলেমস আছে আর কি, সেগুলোকে তোমায় করতে হয়। ঠিক আছে, মাথায় রাখবে তুমি। মানে মানে করে দেওয়া প্রবলেম যেগুলো বইয়ে আছে, বা আরো 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 সব অনেক 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 প্রবলেম তুমি অবশ্যই করবে। ঠিক আছে? ধরো আমি আর একটা প্রবলেমের কথা বলছি তোমায়। আমি বললাম স্পন্টানিয়াস পলিমারাইজেশন is an exothermic process. Justify or criticize the statement. Justify or criticize the statement. হ্যাঁ, সেটা বলো দেখি। স্পন্টানিয়াস পলিমারাইজেশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, সেটাকে তোমাকে মানে যদি স্টেটমেন্টটা সত্যি হয় তাহলে কেন সত্যি সে সম্বন্ধে কথা বলো, আর যদি স্টেটমেন্টটা ভুল হয় তাহলে কেন ভুল সেটা বলো। বলো দেখি।
বলো কে বলবে? 30 সেকেন্ড সময় না? হ্যাঁ হ্যাঁ বলো। পলিমারাইজেশনে তো এনট্রপি কমে যাবে। হ্যাঁ অবশ্যই, বুঝতে পারলাম। তো ফর পলিমারাইজেশন প্রসেস, তাহলে তো ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি। পলিমারাইজেশন প্রসেসে কি হয়, অনেকগুলো মনোমার জুড়ে গিয়ে যখন পলিমার তৈরি হচ্ছে, নাম্বার অফ মলিকুলসের সংখ্যা কমে যাচ্ছে, তারপর পলিমারাইজেশন প্রসেস ডেল্টা এসটা লেস দ্যান 0 হবে। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, উই নো ডেল্টা জিটা হচ্ছে কি না ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তো এটা। এবার ফর স্পন্টিনিয়াস প্রসেস ডেল্টা জি যেটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা সেটা কি হতে হবে, অবশ্যই লেস দ্যান 0 হতে হবে। স্পন্টানিয়াস পলিমারাইজেশন বলেছে মানে কি, তাহলে পলিমারাইজেশন ডেল্টা এসটা নেগেটিভ, আর স্পন্টেনিয়াস প্রসেস করে ডেল্টা জিটা অবশ্যই নেগেটিভ হতে হবে। তাহলে এখান থেকে পরিষ্কার তুমি বুঝতে পারছো, দেখো যে ডেল্টা এস যদি নেগেটিভ, ডেল্টা এস যদি তোমার নেগেটিভ হয়, মাইনাস টি ডেল্টা পজিটিভলি কন্ট্রিবিউট করবে। তবু ডেল্টা জি যদি নেগেটিভ হতে হয়, তাহলে এটা ইমপ্লাই করবে ডেল্টা এইচটা তোমার নেগেটিভ। যেটা পরিষ্কার বোঝা যাবে যে ডেল্টা এইচটা তোমার নেগেটিভ, অ্যান্ড ডেল্টা এইচ এর ম্যাগনিটিউডটা গ্রেটার দেন টি ডেল্টা এস এর ম্যাগনিটিউড। এটা একমাত্র সম্ভব, তাই না? নাহলে তুমি এটা কোনোভাবেই করতে পারবে না। ডেল্টা এসটা নেগেটিভ, তাহলে মাইনাস টি ডেল্টা এস পজিটিভ, তাহলে ডেল্টা জি নেগেটিভ হবে কি করে? ডেল্টা এইচটা নেগেটিভ হতে হবে এবং ডেল্টা জির ম্যাগনিটিউডটা টি ডেল্টা এস এর থেকে বেশি হতে হবে। আর ডেল্টা এইচ নেগেটিভ মানে হচ্ছে প্রসেস ইজ স্পন্টিনিয়াস, প্রসেস ইজ সরি প্রসেস ইজ এক্সোথার্মিক, প্রসেস এক্সোথার্মিক। বোঝা গেল? আচ্ছা, ধরো আর একটা ঠিক একই রকমের শুনতে প্রবলেম, সেটা হচ্ছে যে স্পন্টানিয়াস নন ডিসোসিয়েটিভ absorption of gases on solid surface must be exothermic। এটা ঠিক একই রকম ভাবে বললাম, জাস্টিফাই অর criticize the process, criticize the statement, justify or criticize the statement, justify or criticize the statement। বলো দেখি এটা, এটা কি বলবে বলো? এতেও তো এনট্রপি কমে যাচ্ছে এটাও entropy একদমই তাই। তাহলে এর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে বলছো, একটা গ্যাস সে যখন সলিডে অ্যাবজর্ব হয়, তাহলে গ্যাসগুলোতে র্যান্ডম ক্যাটেগরিতে ঘুরে বেড়াচ্ছিল। এখন সেই গ্যাস যদি সলিডে তোমার সলিডে যদি অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে এন্ট্রপিটা কমে যাবে। তাহলে একদম আগের মতো, মানে এন্ট্রপি যদি কমে যায় এবং ডেল্টা জি যদি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা হয় এবং প্রসেসটা স্পন্টিনিয়াস হয়, তাহলে কি হবে না তখন তোমার ডেল্টা এইচটা নেগেটিভ হতে বাধ্য, অর্থাৎ প্রসেসটা তোমার এক্সোথার্মিক হতে বাধ্য। ঠিক আছে? বুঝেছো? স্পন্টানিয়াস dissociative absorption of hydrogen on palladium surface is an endothermic process। Justify or criticize the statement।
দেখো আগেরটাও অ্যাডজর্পশন, পরেরটাও অ্যাডজর্পশন, পরেরটা একটা স্পেশাল অ্যাডজর্পশন কিনা, ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন অন প্যালাডিয়াম সারফেস। ডিসোসিয়েটিভ হাইড্রোজেন, ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন। ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন মানে হচ্ছে যে হাইড্রোজেন যখন প্যালাডিয়ামে অ্যাডজর্ব হচ্ছে না, তখন হাইড্রোজেন মলিকিউলটা ভেঙে দুটো হাইড্রোজেন অ্যাটম তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই যে পার্টিকুলার কেসে অ্যাকচুয়ালি যেটা হবে যে তোমার মানে জিনিসটা এরকম যে যখন প্যালাডিয়াম সারফেসে হাইড্রোজেন তুমি পাঠালে, হ্যাঁ ধরো এরকম একটা প্যালাডিয়াম আছে, একটা প্যালাডিয়াম সারফেস আছে এটা, তার সঙ্গে তোমার হাইড্রোজেন মলিকুল যখন তুমি পাঠালে, যখন অ্যাডজর্পশনটা হচ্ছে না, তখন কি হচ্ছে না, এই 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 হাইড্রোজেন এইরকম ভাবে অ্যাডজর্ব হলো, আর এই হাইড্রোজেন এইরকম ভাবে অ্যাডজর্ব হলো, আর এদের যে মাঝের বন্ডটা হচ্ছে ভেঙে গেল। তা কি দাঁড়াচ্ছে তখন, এখন অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে যে তখন কিন্তু এই 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 মলিকুলটা ভেঙে যাচ্ছে বলে তোমার বেসিক্যালি একটা মলিকুল থেকে দুটো মলিকুল তৈরি হয়ে যাচ্ছে এরকম করে। মানে এটাকে বা মানে বুঝতে পারছো তো, মানে এটাকে তুমি যদি এইরকম করে ভাবো যে মানে তুমি এইরকম ভাবো, ধরো হাইড্রোজেন ম্যাজিক যেন প্যালাডিয়াম সারফেস তুমি নিচ্ছ, তা রিয়াক্ট করে কি করছে, রিয়াক্ট করে তোমার যেন অ্যাজিভ টু এই পিডিএস টাইপের তৈরি করছে এইটা। না না, এইরকম ভাবে লিখলে তোমার তখন মনে হবে কম্পাউন্ড তৈরি হয়ে গেল মনে হবে না, যেমন লিখেছি ওরকমই হবে। তাহলে এক্ষেত্রে দেখো একটা হচ্ছে হাইড্রোজেন মলিকুল জাস্ট একা একা অ্যাডজর্ব হয়ে যাওয়া, আর হচ্ছে যখন ভেঙে গিয়ে অ্যাডজর্ব হয়ে যায়। তাহলে ভেঙে গিয়ে অ্যাডজর্ব হলে কি হবে, দেখো এই যে পার্টিকুলার প্রসেসটা হাইড্রোজেনের মধ্যে তো বন্ডটা ভাঙলো, তার বদলে হচ্ছে প্যালাডিয়ামের সঙ্গে দুটো বন্ড তৈরি হলো। ঠিক আছে, এটা হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ডটা হচ্ছে অনেক শক্ত দেন প্যালাডিয়াম প্যালাডিয়াম বন্ড। তাহলে এবার কথাটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে এটা সত্যি সত্যি এক্সোথার্মিক, সত্যি সত্যি এন্ডোথার্মিক। মানে এর ক্ষেত্রে ডেল্টা এইচটা সত্যি সত্যি গ্রেটার দ্যান জিরো, কারণ এখানে হাইড্রোজেন মলিকুলটা বন্ডটাকে ভাঙতে হচ্ছে, আর হাইড্রোজেন বন্ডটা এত এত স্ট্রং ইন কম্পারিজন টু প্যালাডিয়ামের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার তুলনায়, যে তোমাকে অ্যাকচুয়ালি এনার্জি দিতে হয়, ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে। এবং যেটা ব্যাপার যে হাইড্রোজেন মলিকুলটা আলটিমেটলি ভেঙে গেল, ভেঙে গেল বলে এই পার্টিকুলার ক্ষেত্রে ডেল্টা এসটাও কিন্তু অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান জিরো হয়। তার মানে এই যে মানে এমনি যে নন ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন, নন ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশনের ক্ষেত্রে ডেল্টা এস থেকে আমার লেস দ্যান জিরো হচ্ছে, তার ডেল্টা ডেল্টা এইচটা লেস দ্যান জিরো হবে, যাতে করে হচ্ছে ডেল্টা জি যেটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস জি ডেল্টা এসটা তোমার নেগেটিভ হতে পারবে। কিন্তু এই পার্টিকুলার কেসে ডেল্টা এইচটা তোমার এটা মানে এন্ডোথার্মিক, ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এনার্জেটিক্যালি আনফেভারেবল। আনফেভারেবল, তাহলে এইটাকে তোমাকে কিছু করার নেই, এন্ট্রপিক্যালি ফেভারেবল হতেই হবে, কারণ ওভারঅল প্রসেসটাকে স্পন্টিনিয়াস হতে হবে, এন্ট্রপিক্যালি ফেভারেবল হতে হবে, যাতে করে তোমার ডেল্টা জি যেটা হচ্ছে ডেল্টা এইচ মাইনাস জি ডেল্টা এস এটা হচ্ছে তোমার লেস দ্যান জিরো হয়। মানে অর্থাৎ যেখানে ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড অবশ্যই লেস দ্যান জি ডেল্টা এস এর ম্যাগনিটিউড যেন হয় এটা। তাহলে এইটা একটা স্পেশাল কেস আর কি, এটা আলাদা করে এক্সেপশন আর কি, যে স্পন্টিনিয়াস ডিসোসিয়েটিভ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন অন প্যালাডিয়াম সারফেস, এটা কিন্তু একটা এক্সোথার্মিক প্রসেস, এবং এই প্রসেসটা কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল, এন্ট্রপিক্যালি আনফেভারেবল হওয়ার বদলে এটা কিন্তু এন্ট্রপিক্যালি তোমার ফেভারেবল। ঠিক আছে, বোঝা গেল? আমি আবার একটা প্রবলেম বলছি, ধরো এ কাপ অফ hot tea is getting cooled spontaneously by decreasing its entropy. Hence, it violates second law of thermodynamics. Justify or criticize the statement. Justify or criticize the statement. মানে এক কাপ ধরো তোমার গরম চা, এ কাপ অফ হট টি
ইজ গেটিং কোল্ড স্পন্টেনিয়াসলি বাই ডিক্রিজিং ইটস এন্ট্রপি, মানে তার এন্ট্রপি কমিয়ে দিয়ে স্পন্টেনিয়াসলি হচ্ছে ঠান্ডা হচ্ছে। মানে একটা একটা জিনিস যখন ঠান্ডা হয় তার ভেতরে এন্ট্রপি তো কমে যায়, হিট চলে গেল মানে কি, হিটের চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচার তোমার এন্ট্রপি, তো তাহলে হিট চলে গেল মানে হচ্ছে তোমার এন্ট্রপিটা কমে গেল। তাহলে এক কাপ চা যখন ঠান্ডা হয় তার এন্ট্রপিটা কমে যায়, মানে তুমি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারো ঠান্ডা হচ্ছে মানে মলিকুলগুলো র্যান্ডামনেস কাওসনেস কমছে, সেখানে এন্ট্রপিটা কমে যাচ্ছে। তাহলে একটা স্পন্টিনিয়াসলি এক কাপ চা ঠান্ডা হয়, তুমি রেখে দিয়েছো দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। তাহলে স্পন্টিনিয়াসলি ঠান্ডা হচ্ছে এবং তার জন্য এন্ট্রপি কমছে, তার মানে কি একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম কমে গেল, এবং তার জন্য সেটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেট করে গেল, কারণ তুমি জানো এন্ট্রপিটা অলওয়েজ বাড়বে কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের জন্য। এবার কথাটা হচ্ছে এই যে স্টেটমেন্টটাকে বলা হচ্ছে এইখান থেকে, তাহলে এইটা কি তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেট করে গেছে, এটা আমি বললাম, এটা ঠিক হলে তার পক্ষে যুক্তি দাও, ভুল হলে তার বিপক্ষে যুক্তি দাও, ঠিক আছে? তো বলো তাহলে এই প্রসেসটা মানে আমাদের তো টোটাল ইউনিভার্সের এন্ট্রপিটা জানতে হবে জানতে হবে, সারাউন্ডিং এর। একদমই ঠিক কথা। মানে এইখানে দেখবে এরকম প্রচুর কোশ্চেন থাকবে, সিস্টেমের এন্ট্রপি কমে যাচ্ছে এইটা দেখিয়ে তোমাকে বলবে, মানে তোমাকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করবে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যাতে ভায়োলেটেড হয়ে গেল। কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, শুধুমাত্র সিস্টেম এন্ট্রপি দেখলে হবে না, টোটাল এন্ট্রপিটা দেখতে হবে, তাই না? তা তুমি খেয়াল করে দেখো এর ক্ষেত্রে এটা দরকার যে টোটাল এন্ট্রপি ফর দ্য ইউনিভার্স এইটা, সেটা হচ্ছে তোমার সিস্টেমের এন্ট্রপি প্লাস সারাউন্ডিং এন্ট্রপি, তাই তো? আচ্ছা এবারে দেখো এই যে আমি যদি ফর দ্য টাইমিং ধরেও নিই যে হিটটা রিভার্সিবলি যাচ্ছে, তাহলে সিস্টেমের ক্ষেত্রে এন্ট্রপি চেঞ্জটা কি, সিস্টেমের কতখানি হিটের চেঞ্জ হলো ডিভাইডেড বাই সিস্টেমের তোমার টেম্পারেচার, এবং যেখানে হিটটা বেরিয়ে যাচ্ছে বলে সেটা নেগেটিভ। আর সারাউন্ডিং এর ক্ষেত্রে কি হবে, সারাউন্ডিং এর ক্ষেত্রে সিস্টেম থেকে যতখানি হিট বেরোলো সারাউন্ডিং এ ততখানি হিটই তো ঢুকবে, তাই না? তা সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জটা কি, কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। মানে আমি এখানে মাইনাসটাকে দিই কি, তার কারণটা হচ্ছে সিস্টেমের জন্য হিটটা বেরিয়ে যাবে না, আর সারাউন্ডিং এর ক্ষেত্রে হিটটা ঢুকবে, তাহলে সিস্টেমের এন্ট্রপি কমবে, সারাউন্ডিং এন্ট্রপিটা বাড়বে। এবারে যেটা কথা হচ্ছে যে যেটা বলা আছে যে ডেল্টা এর সিস্টেম যেটা, সেটা যেহেতু তোমার হিটটা বেরিয়ে গেল বাই ধরো টি সিস্টেম, এটা লেস দ্যান জিরো, এটা তোমার বলা আছে, কিন্তু তার মানেই যে ইউনিভার্সাল এন্ট্রপি চেঞ্জটা জাস্ট নেগেটিভ হবে সেরকম নয়। কারণ এই যে জিনিসটা দেখো, এই জিনিসটা তোমার গ্রেটার দ্যান জিরো, এই জিনিসটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান জিরো কেন না, যেহেতু দেখো এই সারাউন্ডিং এর টেম্পারেচারটা সিস্টেমের টেম্পারেচার থেকে কম। কারণ তুমি এক কাপ গরম চা বলে দিলে, গরম চা মানে কি, চায়ের ভেতরের টেম্পারেচারটা বেশি, বাইরের টেম্পারেচারটা কম, তাহলে বাইরের টেম্পারেচার কম হতে হিটের চেয়ে তো সমান, সিস্টেম থেকে যতখানি হিট বেরোচ্ছে সারাউন্ডিংয়ে ততখানি হিটই ঢুকছে, কিন্তু সিস্টেমের টেম্পারেচারটা বেশি সারাউন্ডের টেম্পারেচারটা কম, তার মানে কি কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিংটা অ্যাকচুয়ালি বেশি হয়ে যাচ্ছে দেন কিউ সিস্টেম বাই টি সিস্টেম, তার ওভারঅল জিনিসটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে। তার মানে সার্টেনলি দিস ডাজ নট ভায়োলেট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু ভায়োলেট করছে না, বুঝতে পারলে? আচ্ছা ঠিক ঠিক এক্স্যাক্টলি এরকমই দেখতে একটা প্রবলেম আমি বলছি, সেটা হচ্ছে যে আহ, মানে ধরো তুমি এরকম বললে যে এ ভেপার আর স্পেসিফিক এক্সাম্পল বলি, ওয়াটার ভেপার at water vapor at 1 atmosphere pressure and 95 degree centigrade is is liquefied, is spontaneously liquefied
সুপার কুল ভেপার হয়ে যাচ্ছে না এটা। ওয়াটার ভেপার একটা 1 অ্যাটমসফিয়ার প্রেশার অ্যান্ড 95 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 100 ডিগ্রির নিচে মানে হচ্ছে সুপার কুল। 95 ডিগ্রি সেন্টিগ্রেড স্পন্টেনিয়াসলি লিকুইফাইড বাই decreasing its entropy. Hence, it violates the second law of it violates the hence it violates the second law of thermodynamics. ঠিক আছে এইটা। তাহলে আমি ধরো এটাকে তোমায় বললাম যে জাস্টিফাই অর ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট। একটা সুপার কুল ভেপার লিকুইফাই করা বা সুপার কুলড লিকুইড সলিডিফাই করা, এই প্রসেসগুলোতে এন্ট্রপি কমে যাবে না, ভেপার থেকে লিকুইড হয়ে গেলে এন্ট্রপি কমে যায় এবং সেই প্রসেসটা স্পন্টেনিয়াসলি ঘটে, তাহলে এন্ট্রপি কমে যাচ্ছে অথচ প্রসেসটা স্পন্টেনিয়াস প্রসেস। এটা কি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করে যাচ্ছে? স্যার হ্যাঁ, মানে সারাউন্ডিং এর ভলিউম তো বেড়ে যাচ্ছে। সারাউন্ডিং এর ভলিউমটা বেড়ে যাচ্ছে থেকে বড় কথা অন্য, খেয়াল করে দেখো সারাউন্ডিং এর ভলিউমটা বেড়ে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, সারাউন্ডিং তো আর কি ভলিউম বাড়বে, সেটা ইউনিভার্সের তো টোটাল ভলিউম সবসময় কনস্ট্যান্টই আছে। মানে যখন লিকুইফাই করবে তখন কি হয় বলো তো, তোমার কিছুটা হিট ছাড়তে হবে তো নাকি? যদি আজকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হতো তাহলে 1 গ্রাম ভেপারকে জলে কনভার্ট করতে গেলে তোমাকে 540 ক্যালোরি হিট ছাড়তে হয়। এবারে কথাটা হচ্ছে যখন সে লিকুইফাই করবে একটা হিট ছাড়বে, এই হিটটা তো সারাউন্ডিং এ গেল, সারাউন্ডিং এ গেলে কি হবে, সে সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ, এন্ট্রপিটাকে বাড়াবে, তাই না? তাহলে কি তাহলে সিস্টেমের এন্ট্রপি কমলো বটে কিন্তু সারাউন্ডিং এন্ট্রপিটা বাড়লো, এবং সারাউন্ডিং এন্ট্রপির যে চেঞ্জটা সেটা বেশি হবে দ্যান দ্য সিস্টেমের এন্ট্রপির চেঞ্জ, সেখানে ওভারঅল তোমার এন্ট্রপিটা আলটিমেটলি কিন্তু বাড়বে। এরকম আবার ওই সুপার ধরো -10 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার জল ছিল, তুমি কন্টিনিউয়াস সাথে সলিডিফাই করে গেল, ঠিক আছে? সেক্ষেত্রে একই রকমের সিচুয়েশন, যে তখন তোমার জল থেকে বরফ হচ্ছে তখন ওই পার গ্রামে 80 ক্যালোরি করে হিট সে ছেড়ে দিতে হবে তাকে, সেই হিটটাকে সারাউন্ডিং এন্ট্রপিটা বাড়াচ্ছে, এখানে সারাউন্ডিং এন্ট্রপি বাড়ছে, সিস্টেমের এন্ট্রপি কমছে, এমন করে যাতে করে টোটাল এন্ট্রপিক চেঞ্জ যেটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু পজিটিভ হয়ে যায়। এই রকমের না, মানে তুমি মাথাটাকে ঠান্ডা রেখে মানে পুরো জিনিসটাকে আমি এই তো ধরো পুজো চলে আসছে, পুজো চলে আসছে মানে তুমি মানে দিন দশেকের মতো একটা গ্যাপ পাচ্ছ, তাহলে এই দিন দশেক সময়ের মধ্যে আমি তোমাদের কাছে মানে ভীষণ রিকোয়েস্ট আর কি আমি বলছি বারবার করে, তোমাদের প্রতি আমি খুব হতাশ সেই জায়গা থেকে বলছি যে তোমাদের একদম থার্মোডাইনামিক্সে তুমি যদি বই থেকে ধরো তো বই থেকে, যদি আমরা আগের সেমিস্টারে 10-11টা ক্লাস নিয়েছি, আজকে ক্লাস নিলাম, এইখান থেকে শুরু করে একদম টোটালটা ভালো করে তুমি একদম রেডি করে ফেলবে, ভালো করে রেডি করে ফেলতে পারবে মানে আমাদের বই অনুযায়ী হলে আপ টু চ্যাপ্টার 12 পর্যন্ত, প্রথম থেকে শুরু করে চ্যাপ্টার 12 পর্যন্ত। আর এমনিতে লেকচার ওয়াইজ হলে হচ্ছে আগে প্রায় 11-12টা লেকচার নেওয়া হয়েছে আর এখন 9টা লেকচার নেওয়া হলো, এই 20টা লেকচার সেইটাকে ভালো করে পড়ে বইয়ে যে ধরনের প্রবলেমগুলোকে কষে দেওয়া আছে অন্তত সেইগুলোকে ভীষণ ভালো করে দেখবে, আর এক্সারসাইজে যে প্রবলেমগুলোকে মানে পার্টিকুলারলি ইয়ার্ডে পড়েছিল সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো ভীষণ ভালো করে তুমি সলভ করবে। আমরা নেক্সট দিন থেকে তোমার এটাই চলে যাব, নেক্সট দিন থেকে আমরা দুটো ক্লাস দুরকম ভাবে নেব। একটাতে যেমন তোমার অনেকেই যাতে আদার দ্যান ক্যালকুলেশন তাদের এই সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স আছে, একটা ক্লাস কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হবে, আর আরেকটা ক্লাসে হচ্ছে থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন বা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, এখান থেকে পড়ানো স্টার্ট হবে। মানে সামনের সপ্তাহ থেকে কিন্তু পজিটিভলি তোমাদের, সামনের সপ্তাহ নয়, সামনের সপ্তাহটা ছুটি, তারপরের সপ্তাহ থেকে, তারপরের সপ্তাহ থেকে তারপরের সপ্তাহে তো আমি একটা ক্লাস নিতে পারবো না, কিন্তু ওই ওটা পৌলমি হয়তো নিয়ে নেবে, তোমার ওই বৃহস্পতিবার সকাল এবং রবিবার সন্ধে, এই সপ্তাহে দুদিন করেই ক্লাস করতে হবে পুজোর ঠিক পর থেকে, এটা ঠিক আছে? আর এবারে তোমাদের আমি আরেকবার জাস্ট একটু করবো যে লক্ষ্মী পুজোর পর থেকে তোমরা
মানে অনেকেই তো অফলাইন 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 করছিলে, তাহলে অফলাইন যারা পড়তে চাও তাদের ওই অফলাইনের একটা ব্যবস্থা করা হবে। হ্যাঁ, যারা মানে এবং আমি সংখ্যাটা কিন্তু আবার একটুখানি দেখে নেবো যে অন্ততপক্ষে 40-50 জন ছেলেকে কিন্তু অফলাইন মানে অফলাইন মানে হচ্ছে একদিন অফলাইন একদিন অনলাইন, আর যারা অনলাইন পড়বে তারা দুদিনই অনলাইন। ঠিক আছে, আর যারা অ্যাবসলিউটলি অনলাইন পড়বে তাদের দুদিনই অনলাইন, আর যারা অফলাইন পড়তে চায় একদিন অফলাইন একদিন অনলাইন। এবার তোমাদের ব্যাচে আবার আমি বলছি আমার কিন্তু অফলাইন করার প্রচন্ড ইচ্ছা ছিল, অফলাইন পড়াতে আমার বেশি ভালো লাগে, যে তোমাদের শেষ পর্যন্ত 16-17 জন কিন্তু অফলাইন পড়তে চেয়েছিলে। এখন আবার পরিবর্তিত পরিস্থিতিতে তোমরা আমি দেখবো যে তোমরা অফলাইন সত্যি সত্যি ধরো 110-15 জন ছেলের মধ্যে অন্তত 40-50 জন ছেলে অফলাইন পড়তে চাইছে। হ্যাঁ, এরকম যদি সিচুয়েশন হয় তাদের একদিন অফলাইন একদিন অনলাইন পড়ানো হবে, এবং অফলাইনটা পড়ানো হবে সাধারণত হচ্ছে রবিবারে। তোমাদের হয়তো 12:30 থেকে 2:30 এরকম একটা সময় তোমাদের দেওয়া হবে। যদি ফার্স্ট সেমিস্টারকে 10:30 থেকে 12:30 দিই, তোমাদের 12:30 থেকে 2:30 এরকম একটা সময় দেওয়া হবে শ্যামবাজারে। ঠিক আছে, তাহলে তারা চাইলে একদিন অফলাইন একদিন অনলাইন করতে পারে, আর যারা অ্যাবসলিউটলি অনলাইন চাইবে তারা অনলাইনই করতে চায়। আমি ফার্স্ট সেমিস্টার অফলাইন করব, তোমরা যদি একটা বড় পোর্শন ছেড়ে ইন্টারেস্টেড থাকো তবেই তোমাদের অফলাইন হবে, কেন ওইখানে ঘরটার বুক করার জন্য অনেকগুলো পয়সা দিতে হয় আর কি। তাহলে আমি জাস্ট যদি দেখি যে 10টা 15টা 20টা ছেলে অফলাইন পড়তে চাই আসছে, তারপর তোমাদের যে সিরিয়াসনেস একদিন আসছো তার একদিন আসছো না, তাহলে আমার ভাই অত সময় টময়ের মধ্যে দেওয়ার সময় নেই। সেটা তো আমরা পড়লে পড়লে না পড়লে না পড়লে আমার কি করা যাবে, অন্যান্য মাস্টারমশাই তোমাকে সেখানে পড়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু নতুন যে ফার্স্ট ইয়ার আছে তাদেরকে আমাকে অফলাইন করতেই হবে। হ্যাঁ, সেটা আমি করব, তোমরা যদি চাও আমি করব, কিন্তু অবশ্যই তোমাদের আমি দেখে নিতে হবে যে একটা বড় পোর্শন ছেলে কিন্তু অফলাইন করতে চাইছে আর কি। তাই না হলে আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব হবে না। হুম, এটা তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম তাহলে। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি ওই আগে যে একটা জায়গায় করেছিলেন যে ওই যে TiCl2 TiO2 হ্যাঁ 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 রিয়াকশনটা, হ্যাঁ ওখানে ডেলজি কে আপনি যোগ করে দিয়েছিলেন, কিন্তু স্যার ডেলজির ভ্যালু কি এরকম একসাথে যোগ করা যায়? হ্যাঁ, গিসফেনাকে তো অ্যাডিটিভ কোয়ান্টিটি তো। কারণ স্যার ডেলজি ইকুয়ালস টু NaPg0, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এটা কি কি আলাদা হতে এনএপি0 মানে? ডেলজি জিরো ইকুয়ালস টু NaPg0 আমরা লিখতে পারি। এনএপি0 কি আবার? ডেলজির মানটা হ্যাঁ, কি লেখো ডেল্টা জি, কি বলছো তুমি? ওটা NaPg ওটা ইলেকট্রোকেমিস্ট্রি। হ্যাঁ ও ডেল্টা জি মানে ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য ডেল্টা জি -NEF, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এত কোনো অসুবিধা নেই, ওখানে তো তুমি হাজার বারই করো, তুমি অ্যানোড রিয়াকশন লিখলে ক্যাথোড রিয়াকশন লিখলে তো, তা কি হবে তাহলে? তাহলে ডেল্টা জি ওয়ানটা হচ্ছে তোমার ওই তোমার -N1E1F, আর একটা জন্য -N2E2F, তারপর তুমি যোগ করবে। হ্যাঁ স্যার, ওইখানে বলছি প্রত্যেকের তো এন তো ওরে বাবা, এন তো হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, তাই তো? হ্যাঁ 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 তবে আমি এখানে কি ডেল্টা জিটার অ্যাকচুয়ালি এক্সপ্লিসিট ফর্মটাকে আমি লিখেছি, তুমি তো যোগ তো ডেল্টা জি ওয়ান আর ডেল্টা জি টুই করলে। এবার ডেল্টা জি ওয়ানটা তুমি কি ফর্মে লিখছো সেটা তো পরের কথা, আমি এখানে কোনো ফর্মে লিখেছি? একটা রেডক্স রিয়াকশনে ধরো অ্যানোডের রিয়াকশন হচ্ছে অক্সিডেশন, ক্যাথোডের রিয়াকশন হচ্ছে রিডাকশন, হচ্ছে তো? তাহলে ওভারঅল সেল রিয়াকশন যখন তুমি লেখো এবং ওভারঅল ইএমএফ অফ দ্য সেল যখন লেখো, তুমি কেমন করে লেখো? ডেল্টা জিটা ডেল্টা জি অ্যানোড বা ডেল্টা জি ক্যাথোড বলেই তো তুমি লেখো, সে ল্যাটিমার ডায়াগ্রাম থেকে শুরু করে সব জায়গাতে সব সময় তুমি এটা লিখতে পারবে, তো আবার নতুন করা কি আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সব সময় এটা লেখো, মানে তুমি ইলেকট্রোকেমিস্ট্রি তো মানে লিখে লিখে তো ফাটিয়ে দিয়েছো একদম। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা মূলত সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন এই জায়গায় আমরা ঢুকে যাব। ঠিক আছে, সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন আমরা ঢুকে যাব, আর তার মাঝে আমি মানে এক্সট্রা টাইম বা কিছু দিয়ে হচ্ছে এই এই যে মানে তোমার যেটা প্রিন্সিপালস অফ থার্মোডাইনামিক্স যেটা পড়ানো হয়ে গেল, মানে তোমার বেসিক্যালি ফার্স্ট ল এবং সেকেন্ড ল এই রিলেটেড, সেইখান থেকে বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা হয়তো প্রত্যেকদিন 2-4টে করে করতে পারি, বা একদম ডেডিকেটেড 2-3টে ক্লাস জুড়ে আমরা অনেক নিউমেরিক্যাল প্রবলেম করতে পারি। এটা কিন্তু তোমাদেরকে আমি বলছি, তোমরা প্রায় 8-10 দিনের মতো একটা সময় পাবে। এই 8-10 দিন সময়ের মধ্যে যা ঘাটতি আছে, হ্যাঁ বলছি কি আমরা সেই এই রিভিশন করার পর যদি কোনো জায়গায় প্রবলেম করে হ্যাঁ পুজোর পরে আপনাকে বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি সেটাই বলছি, সেটাই বলতে যাচ্ছিলাম যে এই 10 দিনের মতো সময়তে যার যা ঘাটতি আছে, যার যা ডাউটস আছে, এই সময়ের মধ্যে পুরো ক্লিয়ার করে দেখে দাও। হ্যাঁ, মানে কোথাও যেন কোথাও কিছু, মানে পুজোটা তো ঠিক আছে, মানে সন্ধ্যাবেলা নিশ্চয়ই পুজো দেখবে, সবকিছু হবে, তো তারপরে এই যে টিউশন থাকবে না, কলেজ থাকবে, তো অনেকটা সময় পাবে। এই সময়টাকে প্রপারলি কাজে লাগিয়ে
তুমি ভীষণ ভালো করে জিনিসটাকে একদম রেডি করে ফেলো। খাবার নামি সেই গোড়াতে গন্ডগোল থেকে গেলে কিন্তু পরে তুমি কোনো ইন্টারেস্ট পাবে না, তোমার ভালো লাগবে না। হ্যাঁ, আমরা দেখবে ওই ভিডিওগুলোকে দেখবে আমরা যত্ন করেই পড়িয়েছি। সেকেন্ড ইয়ারে তোমরা সেকেন্ড সেমিস্টার নয় কথা ক্লাস করোনি, তাদের জন্য ভিডিও টিডিওগুলো তোমরা পেয়ে গেছো, বইটা আছে, ইউটিউবে ভিডিও আছে, সেগুলোকে দেখে নাও। কলেজে নিশ্চয়ই কিছুটা পড়িয়েছে, ফার্স্ট ল রিলেটেড পার্টটা অলরেডি পড়ানো হয়ে গেছে, আমরা সেকেন্ড লটা এখন অলরেডি পড়ালাম। এই পুরো জিনিসটা কোথা থেকে শিখেছো, দিস ইজ আনইম্পর্টেন্ট। আমি অনেস্টলি সবটা পড়িয়েছি। এবার তোমরা যদি কেউ কেউ ক্লাস না করো আমি কি করব? আমার বইয়ে অনেস্টলি সবটা আছে। এবারে তুমি কলেজ থেকেও কিছুটা নিশ্চয়ই হেল্প টেল্প পাচ্ছ। সব মিলে ফার্স্ট আর সেকেন্ড একদম পুরো রেডি করে ফেলো। অনেক অনেক করে লেখা আছে স্যার, দেখছিলাম। বইয়ে অনেক অনেক লেখা আছে, ভালো তো, একটু পড়ো না। মানে বইয়ে তো মানে মূলত আমরা যে জায়গাগুলো এমফ্যাসিস দিচ্ছি সেই জায়গাগুলো বেশি করে পড়ো। আর বইকে দেখো ওই মানে হয়তো অনেক প্রবলেম কষে দেওয়া আছে বা লেখা আছে বলে তোমার মনে হচ্ছে, কিন্তু দেখবে যখন পড়বে লজিক্যালি পর 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 করে যেগুলো আছে সেগুলিই জাস্ট বলা আছে। হুম, দেখবে অসুবিধা হবে না। হ্যাঁ, করো ভালো করে। মানে মানে বইয়ে ধরো কোনো একটা জিনিস হয়তো আমি টাচ করিনি, বইয়ে আছে, তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি তাহলে আমাকে বলবে যে স্যার এই জিনিসটা আছে, এটা কি পড়তে হবে? তুই স্পেসিফিক কোশ্চেন করলে আমি তোমাকে স্পেসিফিক উত্তর দেবো যে হ্যাঁ এটা পড়ার দরকার নেই, বা ও তুমি এটা বুঝতে পারছো না, আচ্ছা দেখো এই দেখো এটা এটা অ্যাকচুয়ালি এরকম ব্যাপার, আমি তোমাকে বুঝিয়েও দেবো। তোমাকে অনেস্ট হতে হবে, তোমাকে 18 ঘন্টা পরিশ্রম করতে হবে। তুমি যদি 10% দাও আমি তোমাকে 100% দেবো, তুমি যদি 0% দাও আমি তোমাকে 0%ই দেবো। এটা হচ্ছে কথা, বুঝতে পেরেছো? এখন এত গা ছেড়ে ওঠো আর কি, ওঠো জাগো, বুঝলে? হ্যাঁ, আর কিন্তু একদম ফাঁকি মেরো না। এই অফলাইন পরীক্ষা, এই দেখবে সেকেন্ড সেমিস্টারে এত পার্সেন্ট নম্বর পেলে, আর এই থার্ড সেমিস্টারে গিয়ে ফেল করে গেলে, এখন না পাবে তুমি নতুন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে, না পারবে কিছু, একটা বাজে একটা কিম্বুত একটা ব্যাপার হয়ে যাবে, বুঝতে বাবা? এই সময়টা একদম মানে মানে একদম মানে কি বলবো, একটু মনে একটু দুঃস্বপ্ন দেখো। হ্যাঁ, পুজোতে যখন আনন্দ করবে না একটুখানি, মাঝে মাঝে রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে না কেঁপে কেঁপে ওঠো, যে তাই তো, হঠাৎ যদি আমি ফেল করে গিয়ে থার্ড সেমিস্টার আমার কি হবে, আমার বান্ধবী কি আমার সাথে থাকবে? হ্যাঁ, এরকম করে ভাববে, বুঝলে? তো মাঝে মাঝে না মানে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে ওঠো, কেঁপে ওঠো, ঘুম থেকে উঠে পড়ো, আবার পড়তে আরম্ভ করো। হ্যাঁ, ব্যাপারটা খুব কঠিন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পুজো ভালো করে কাটাও। হুম, তাহলে আমরা হ্যাঁ, আমি যদি এই তোমার ধরো কাল পরশুর মধ্যে যদি কিছু নিতে পারি তো বলবো যা বলা। আর না হলে তো সামনের সপ্তাহটা তো ধরো এর দিন থেকে শনিবার থেকে ষষ্ঠী, আর লক্ষ্মী পুজো হচ্ছে সামনের রবিবারে, তাহলে এইটুকু সময় তো একটুখানি তোমাদের ছাড়তেই হবে। হ্যাঁ, এই সময়টা একটুখানি মানে ছাড়া মানে এই সময়টা তোমাদের আমি কাজ দিয়ে রাখলাম, সেই কাজগুলোকে ভালো করে করে দেখো। হ্যাঁ, ঠিক আছে ভাই, রেখে দিলাম, ভালো থাকো সব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।